আজকে আমরা প্রথম যে ঘটনাটি শেয়ার করব এটি নদীকেন্দ্রিক একটি রহস্যময় ঘটনা। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মশিউর রহমান আতিক। ওনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নে। ওটি একটি চর এলাকা। আর উনি বর্তমানে লেখাপড়া করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের একজন আবাসিক স্টুডেন্ট। ওনার সাথে আমার দেখা হয়েছে 2025 সালে অমর 21 বই মেলাতে উনি এসেছিলেন। ওনার সাথে আমার কথাও হয়েছিল। ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার দাদার কাছ থেকে। ওনার দাদা এখনও মাঝে মাঝে এই ঘটনাটি বলেন, কেননা এই ঘটনাটি বারবারই মনে পড়ে যায়। ওনাদের বাড়ির খুবই নিকটে বিশাল নদী, ওখানে পদ্মা এবং মহানন্দা একত্রে মিলিত হয়েছে। বাড়ির এত কাছাকাছি নদীটা কিভাবে এলো? 1950 সালে ভয়ঙ্কর এক নদী ভাঙন সৃষ্টি হয়েছিল। এই দুর্যোগে তাদের অনেক আত্মীয় স্বজন দিনাজপুর, ঠাকুরগাঁ, রাজশাহী ওই দিকটাতে চলে যান, যারা এখনও ওই দিকটাতেই বসবাস করছেন। তাহলে ওনারা কেন গেলেন না? বাড়ির এত কাছাকাছি নদী হওয়ার পরও ওনারা এখনো দিব্যি কেন সেখানে আছেন, কিভাবে আছেন? চলুন সেই রহস্যময় ঘটনাটি শুনে আসি। সাল 1950 বা তার আশেপাশে কোনো একটা সময় হবে। তৎকালীন তো আসলে মানুষ এভাবে সাল মনে রাখতো না, কিছু নির্দিষ্ট সময়ের কথা চিন্তা করে সালের হিসাবটা ওনারা করতেন। ভয়ঙ্কর নদী ভাঙন শুরু হয়েছে। বর্তমান যেখানে নদী রয়েছে সেখান থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে আগে নদী ছিল। ভাঙতে ভাঙতে অনেকটাই কাছে চলে এসেছে। আর মাত্র 20-25 ফুট দূরত্বে রয়েছে নদী। প্রবল আগ্রাসী ঢেউগুলো আছড়ে পড়ছে মাটির উপরে, আর মাটির চাপগুলো ভেঙে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে নদীর গভীরে। ওই সময়ে ওনাদের মাটির ঘর ছিল। মাটির ঘরগুলো ভেঙে নিয়ে যাবেন, তখন ওনার দাদার যে চাচারা রয়েছেন তারা ঘরটি ভেঙে ফেলবেন। ঘর ভাঙার জন্য যখন শাবল নিয়ে ওনারা দেয়ালে আঘাত করেছেন, হঠাৎ করে একজন লোক চলে আসে। এই লোককে ওনারা আগে কখনো দেখেননি। চর এলাকায় কিন্তু একজন আরেকজনের সাথে কিন্তু পরিচিতই থাকেন। যেহেতু নদী এলাকা, অপরিচিত লোক আসলেই কিন্তু ওনারা বুঝতে পারেন যে উনি এই এলাকার লোক নন, উনি ভিন্ন এলাকার লোক। এই লোকটাকে ওনারা আগে কখনোই দেখেননি। ওই লোকটাকে জিজ্ঞেস করছেন যে, জনাব আপনি বলছেন যে এখানে আপনি আসছেন, আমাদের ঘর ভাঙতে নিষেধ করছেন। ওই লোকটা এসে বলে, এই দাঁড়াও, ঘর ভেঙো না। এ কথা শুনে তো ওনারা অবাক, যে বলে কি, কিছুক্ষণের মধ্যেই ঘর ভেঙে নদীতে হারিয়ে যাবে, বলে যে ঘর ভেঙো না। তো ওনারা বলতেছেন যে আপনি কেন আমাদেরকে বলছেন যে ঘর না ভাঙতে? তখন ওই লোকটা বলে যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই, নদী আর ভাঙবে না ইনশাল্লাহ, নদী ভাঙা এ পর্যন্তই শেষ। একথা শোনার পর ওনারা বেশ অবাকই হন, আর বলেন যে আপনি যা বলছেন ভেবে বলছেন? আমরা এখনই মনে হচ্ছে যে নদীর নিতে চলে যাব ঘর বাড়ি নিয়ে। এখানে যদি আমরা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এখন, তাহলে তো আরও বিপদ হবে। শুধু ঘর বাড়ি না, আমরাই নদীর নিচে চলে যাব। আপনার কথা আমরা কিভাবে বিশ্বাস করব, কিভাবে শুনবো বলেন? একথা যখন ওই লোকটা শুনলেন, শোনার পর বললেন যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই বাবা, নদী আর ভাঙবে না, নদী ভাঙা এ পর্যন্তই শেষ, তোমাদের ঘর বাড়ি ভাঙতে হবে না, তোমরা এখানে নিশ্চিন্ত মনে থাকো। এই বলে উনি ওই নদীর দিকটাতেই হাঁটা ধরেছেন। উনি যেই দিকটাতে হাঁটা ধরেছেন ওইটা একটা ত্রিভুজ জায়গার মতো। অনেক ভয়ঙ্কর ঢেউ ওই সময় ওইখানে দেখা যাচ্ছিল। উনি ওই দিকটাতে ওই পানির দিকে হেঁটে চলে গেলেন। তো লোকজন মনে করেছিল যে কি ব্যাপার, ওই লোকটা ওই দিকে হেঁটে চলে গেল, আবার হয়তো বা ফেরত আসবে। কোন দিকে গেল? অপেক্ষায় আছে যেই লোকটা আবার ফেরত আসবে, কিন্তু না, ওই লোকটা কখনোই ফেরত আসেননি। উনি কোথায় গেলেন, কোথা থেকে এসেছিলেন তা আজও অজানা। সত্যি আর 1 ইঞ্চি মাটিও ভাঙেনি। এখন থেকে প্রায় 75 বছর আগে নদী
ঠিক যেখানে সে থেমে গিয়েছিল এখন পর্যন্ত ওখানেই রয়েছে। এখনো ওখানেই এই আতিক ভাইদের বাড়ি রয়েছে, ওখানে ওনারা বসবাস করছেন। প্রিয় লিসেনার্স, এই বিষয়টা আমরা কিভাবে মূল্যায়ন করব? নদীর নিচে অনেক সময় মাটি কাটতে থাকে রহস্যময় এক এন্টিটি। এই ধরনের ঘটনা এর আগে আমি নিজেও বলেছি। উনি কি আসলে ওই ধরনের লোকই ছিলেন? উনি কি জিন ছিলেন, ফেরেশতা ছিলেন, কে ছিলেন, নাকি কোনো সিদ্ধ পুরুষ ছিলেন, তা আজ পর্যন্ত অজানা। দিন দুপুরে অনেক মানুষই তাকে দেখেছিলেন এবং ওনাকে দেখেছেন এমন অসংখ্য মানুষ এখনো জীবিত আছেন, যাদের বয়স হয়ে গেছে অনেক, কিন্তু এখনো জীবিত আছেন। আতিক ভাই বলেছেন যে তার দাদা এখনো বলেন যে ওই লোকটার চেহারা এখনো তার চোখের সামনে ভাসে। হঠাৎ করে লোকটা উদিত হলো, হঠাৎ করে মনে হলো অস্তমিত হয়ে গেল। অল্প সময়ের জন্য এলো, কথা বলল, আবার কোথায় যেন হারিয়ে গেল। কোথা থেকে এলো, কোথায় বা চলে গেল? এই রহস্যময় এই সিদ্ধ পুরুষের সন্ধান আর কখনোই পাওয়া যায়নি। প্রিয় লিসেনার্স, পদ্মা ও মহানন্দার বর্তমান এই মিলিত স্থান যা আজও রয়েছে, এখানে এসেই নদী ভাঙনের সমাপ্তি হয়েছে। আবার কবে ভাঙন হবে তা বলা না গেলেও দীর্ঘ ৭৫ বছরে ওখানে আর নদী ভাঙন হয়নি, ১ ইঞ্চি জায়গাও নদীর গর্ভে হারিয়ে যায়নি। খুবই রহস্যময় এক ঘটনা। ঘটনাটি ছোট কিন্তু রহস্যময়। তো এটা ২০১৪ সালের ঘটনা। ইফতেখার তখন গিয়েছিল ভারতের বেঙ্গালুরুতে পড়াশোনা করতে। তো নতুন অ্যাডমিশন নিয়েছে ইউনিভার্সিটিতে এবং তার বেশ ভালোই লাগছে। সে একটা ডর্মে আছে আর আশেপাশে বেশ কিছু বন্ধুবান্ধব হয়েছে তাদের সাথে বেশ ভালোই তার সময় কাটে। একেবারেই ফ্রেশম্যান এবং তাদের যখন ক্লাস শুরু হলো ২-১ দিন ক্লাস অ্যাটেন্ড করলো। তাই ২-১ দিন ক্লাস অ্যাটেন্ড করে ভালো লেগেছে। ওরিয়েন্টেশন হয়েছে, তারপরে নর্মাল ক্লাস। প্রথম দিকে তো একটু হালকা পাতলা থাকে সব। তো এই সময়টা বেশ এনজয় করছিল ইফতেখার। তো একদিন তাদের ক্লাস শুরু হয়ে গেছে, প্রফেসর অলরেডি ক্লাসে এবং তিনি কথা বলছেন তার লেকচার শুরু করার আগে স্টুডেন্টদের সাথে। তো এই সময় একটা স্টুডেন্ট আসলো গেটের সামনে, দরজার সামনে, এবং সে জিজ্ঞেস করলো, মে আই কাম ইন স্যার? তো তার কণ্ঠ শুনে অনেকেই তাকিয়েছে। সোয়াজ ইফতেখার সেও তাকিয়েছিল, দেখলো যে একটা মেয়ে এসে দাঁড়িয়েছে এবং ইফতেখার একটু অবাক হলো। মেয়েটা কিন্তু মানে অসাধারণ সুন্দরী। সে দাঁড়িয়েছিল যে দরজায়, ইফতেখারের মানে একেবারে চোখ লেগে গিয়েছিল, অসামান্য সুন্দরী। তো তাকে দেখে প্রফেসর জাস্ট ইশারা করলেন যে ইয়েস ইউ ক্যান কাম ইন, ইউ মে কাম ইন। তো মেয়েটা হেঁটে আসলো এবং সে এসে বসলো। তো রোগুলো ছিল মানে এরকম মানে অনেকটা ঘোরানো, অর্ধচন্দ্রাকৃতির তাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা। তো ইফতেখার বসেছিল ডান দিকে এবং মেয়েটা এসে মাঝখানে বসলো একটা জায়গায়। তো ইফতেখারের সামনের দিকে, মানে ওখানে সিট খালি ছিল কিছু, ওখানে বসলো। ইফতেখার তাকিয়ে আছে, সে মানে হি ওয়াজ জাস্ট অ্যামেজড টু সি দ্যাট গার্ল। তার কাছে মনে হচ্ছে যে এত সুন্দর মানুষ পৃথিবীতে আছে। তার কাছে এতটাই অবাক লেগেছে মেয়েটাকে দেখে। তো সে কাইন্ড অফ স্পেল বাউন্ড হয়ে গেছে, সে বারবার তাকাচ্ছে মেয়েটার দিকে। অ্যান্ড কিছুক্ষণ পর মেয়েটাও বুঝতে পারলো যে তাকাচ্ছে, বা মেয়েটা তার দিকে তাকালো, তাকিয়ে একটা মুচকি হাসি দিল। এটাতে ইফতেখার আরও বেশি মানে ভেতর ভেতর বিচলিত হয়ে গেল। তো যাই হোক, এভাবে ক্লাস চলছে এবং আসলে খুব একটা যে লেকচার ফলো করতে পারতেছিল সেরকম কিছু না ইফতেখার, এবং সে জাস্ট কোনো মতে ক্লাসের লেকচার শুনছিল, বাট বেশিরভাগ টাইমই সে স্টিয়ার করছিল মেয়েটার দিকে। এবং তার পাশের যে ফ্রেন্ড, সেও তাকে এটা লক্ষ্য করলো যে ইফতেখার এইভাবে তাকাচ্ছে, তো তাকে খোঁচাও দিল। তো যাই হোক, ক্লাস শেষ, সবাই বের হয়ে যাচ্ছে এবং ইফতেখার মেয়েটা বেরোনোর সময় মানে সে কিন্তু একটু কাইন্ড অফ লাইক নর্মালি একটু শাই। ইফতেখার সহজে কথা বলে না কারোর সাথে, এখন যে আসছে এই কয়দিন সবার সাথে খুব একটা ইজি হতে পারে নাই। বাট সেই ওই দিন মেয়েটার কাছে আগে চলে গেল এবং গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললো, হাই মাই নেম ইজ ইফতেখার। তো মেয়েটা তার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বললো, আই এম তৃপ্তি। ইফতেখার বললো, ইট ইজ নাইস মিটিং ইউ। তো মেয়েটাও বললো যে ইয়েস নাইস মিটিং ইউ টু। তো বলার পরে
এতটুকুই কথা শেষ হয়ে যাচ্ছে, মেয়েটা তার মতো ওখান থেকে গুছিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে। ইফতেখার তার পেছে পেছে হাঁটা ধরলো, দিয়ে বললো যে তোমাকে এর আগে ক্লাসে দেখি নাই। মানে সে বলতেছে এটা কিন্তু হিন্দিতে বলতেছে তাকে, যে আমি তোমাকে এর আগে ক্লাসে দেখি নাই, তুমি কি আজকেই জয়েন করলে নাকি? তো মেয়েটা বললো হ্যাঁ আজকেই জয়েন করছি আমি। তো ইফতেখার বললো বাসা কোথায়? তো মেয়েটা তাকে খুব একটা দিচ্ছে না, বলছে এইখানে কাছেই, বলে হাঁটতেছে। তো ইফতেখার তখন তাকে বললো যে ইউ মাইন্ড ইফ আই জয়েন ইউ, আই ক্যান ওয়াক উইথ ইউ। তো মেয়েটা বললো নট এ প্রবলেম, আসো। তো ইফতেখার তার সাথে সাথে হাঁটতেছে আর কি, সোজা কথা হাঁটতেছে। দেখলো যে মেয়েটা কারোর সাথে কথা বলতেছে না। ইফতেখারের সাথে যেই ছেলেটা বসছিল তার সাথে কাইন্ড অফ ফ্রেন্ডের মতো হয়ে গেছে। সে তো অবাক হয়ে তাকায় আছে এখান থেকে, ইফতেখার এই মেয়েটার সাথে যাচ্ছে। মেয়েটা আসলেই সুন্দরী, সবাই স্টিয়ার করতেছে সেখানে। ইফতেখারের সেই ফ্রেন্ড যে, সে অবাক হয়ে গেছে যে ইফতেখার এই মেয়েটার সাথে কথা বলতেছে প্রথম দিনই। তো মেয়েটা হেঁটে যাচ্ছে, ইফতেখার তার সাথে সাথে যাচ্ছে। তারপর ইফতেখার তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোথায় পড়তা, কোথায় থাকতা? তো মেয়েটা বলছে পড়তাম আশেপাশে, এখানে আমার শহরের কাছেই। তো এই টুকিটাকি, কিন্তু মেয়েটা কিন্তু রিজার্ভ। ইফতেখার তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ক্যান্টিনে বসবা? তো মেয়েটা একবার তার দিকে তাকা বললো নো। ইফতেখার জিজ্ঞেস করলো তুমি কি বাসায় চলে যাবা? বললে ইয়েস। বলে কিভাবে যাবা এখান থেকে? তো মেয়েটা বাসের কথা বললো, যেখানে বাস আছে বাসে করে যাবে। ইফতেখার আর কথা বাড়াইতে পারলো না, মেয়েটার কাছ থেকে বিদায় নিয়ে এসে চলে আসলো। দেখলো যে মেয়েটা হেঁটে চলে যাচ্ছে। তো যাওয়ার আগে শুধু ইফতেখার বললো যে উইল আই সি ইউ টুমরো? তো মেয়েটা বললো যে ইয়েস, বলে চলে গেছে। তো ইফতেখার যখন ফিরে আসছে, তার সাথে যে ক্লাসমেট ছিল সে খুব হয়ে গেছে, তাকে বলতেছে যে ম্যান তুমি তো আজব, প্রথম দিনই মেয়ের সাথে কথা বলে ফেললা, শি ইজ সো বিউটিফুল, এই সেই। ইফতেখার বলছে ইয়া আই নো শি ইজ বিউটিফুল, এই কারণে আমি কথা বলছি, আই লাইক হার সো মাচ। যাই হোক, তারপর তার বন্ধুদের সাথে একটু গল্পগুজব করলো, বাট তার মাথার মধ্যে কিন্তু ওই মেয়েটা রয়ে গেছে তৃপ্তি। সে আসলে ভুলতে পারতেছে না, অ্যাকচুয়ালি কাইন্ড অফ লাইক লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো ব্যাপার। তো ক্যাম্পাস থেকে যখন চলে গেছে ডর্মে যে সে তার মতো কাজকর্ম করতেছে, বাট তার মাথার মধ্যে কিন্তু ওই মেয়েটার চিন্তা রয়ে গেছে। তো ইফতেখার চিন্তা করতেছে যে আমি নাম্বার নিলাম না কেন? হ্যাঁ, তখন নাম্বার নিলে আমি যোগাযোগ করতে পারতাম বা একটা টেক্সট পাঠাইতে পারতাম, অথবা আমি তার সাথে ফেসবুকে অ্যাড করতে পারতাম, এরকম চিন্তা করতেছে ইফতেখার। বাট কিছু করা হয় নাই, যা খুব টেনশনে তার রাত কাটলো আর কি, রাত হয়ে গেছে। তো রাতে ইফতেখার ঘুমের মাঝে মেয়েটাকে স্বপ্ন দেখলো, এবং স্বপ্নে দেখতেছে যে মেয়েটা তার সাথে, সে যে বিছানায় শুয়ে আছে পাশের বিছানায় বসে হাসতেছে তার দিকে তাকায়। সো ইফতেখার খুব এটাতে রোমান্টিক হয়ে গেল। তো সে পরদিন ক্লাসে গেছে, এবং ক্লাসে যে যথারীতি মেয়েটা আসে নাই। তো খুব অস্থির। এর মাঝে প্রফেসর চলে আসছে, ক্লাস শুরু হয়েছে। ইফতেখার খুব আশপাশ করতেছে সে, তার মনে হচ্ছে যে মেয়েটা কখন আসবে, এরকম একটা তার মধ্যে একটা চিন্তা। সে ক্লাস নিতেই পারতেছে না, প্রফেসর কি বলতেছে তার কান দিয়ে ঢুকতেছে, কান দিয়ে বেরোয় যাচ্ছে এরকম। তো যখন নাকি তার একেবারে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে প্রায়, এই সময় দেখলো যে মেয়েটা গেটে আসছে। মেয়েটা আবার বললো যে মে আই কাম ইন? প্রফেসর একটু বিরক্ত, প্রফেসর দেখাই দিল আসতে। ইফতেখার খুব খুশি হয়ে গেছে। তো মেয়েটা যে বসছে, ইফতেখার তার মেয়েটার থেকে একটু পিছনে ছিল, দুইটা বেঞ্চ পিছনে। তো সে সাইডে এসে মেয়েটাকে এরকম হাই বলতেছে। তো মেয়েটা তার দিকে তাকায় মৃদু হাসলো, বললো হাই। যাই হোক, ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস হলো। ক্লাস শেষে আবার যখন চলে যাচ্ছে, তো ইফতেখার একেবারেই দৌড়ায় তাড়াতাড়ি মেয়েটার কাছে গেছে, যে বলতেছে যে আই ওয়াজ থিঙ্কিং যে আমি তোমার নাম্বার নিলে পারতাম কালকে, তুমি কি তোমার নাম্বারটা দিবা আমাকে? তো মেয়েটা হাসতেছে, বলতেছে যে তুমি আমার নাম্বার নিবা, তোমার সাথে আমার পরিচয় হয়েছে একদিন। বলি ইয়াস। মেয়েটা বলছে ওকে নাও, বলে তাকে নাম্বার দিল। ইফতেখার সাথে সাথে ফোন বের করে তার নাম্বার নিল, এবং তারপর হাঁটতেছে দুজন। তো ইফতেখার বলতেছে যে তুমি ক্যান্টিনে যাবা? বলে না। বলে ক্যান আই অ্যাটলিস্ট বাই ইউ ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক? তো মেয়েটাকে যখন তাকায় থেকে বলছে ওকে। সে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছে। ইফতেখার মেয়েটাকে তাড়া করে রেখে দৌড় দিয়ে যে ওখানে ক্যান্টিন ছিল ওখান থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছে, এনে দিছে মেয়েটার হাতে, এবং নিজেও খাচ্ছে, খেয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে মেয়েটাকে বলতেছে যে তুমি কি এখন বাসে উঠবা? বলে হ্যাঁ। বলে তোমাকে আমি করি নামাই দিয়ে আসি? তো মেয়েটা হেসে দিল একদম, বললো কি যে তুমি কি তুমি আমার সাথে কি ফ্রেন্ডশিপ করতে চাইতেছো? ইফতেখার বলে যে হ্যাঁ। তো মেয়েটা কিছুক্ষণ চিন্তা করে বলে ওকে, নামাই দাও আমাকে, চলো। তুমি কীভাবে নামাই দিবা? ইফতেখার বলে আমার বাইক আছে, মোটরসাইকেল আছে। ইফতেখার মোটরসাইকেল কিনছিল, ওখানে যেই মোটরসাইকেল কিনে ফেলছিল তার কমফোর্টের জন্য। তো যাই হোক, সে মনে হলো যে একেবারেই অন্যরকম একটা আকাশের চাঁদ পেয়েছে এরকম একটা অবস্থা। তো মেয়েটাকে নিয়ে সে মোটরসাইকেলে রাইড দিল। তো যাচ্ছে, মেয়েটা তাকে নিয়ে যাচ্ছে। তো রাস্তাঘাট প্রথম তো খুব সুন্দর রাস্তা দিয়ে বের হয়েছে, তারা যাচ্ছে। তো একটা জায়গায় যখন বেরোলো, এই জায়গাটা ইফতেখার দেখলো বেশ বের হয়ে আসছে, শহরের বাইরে চলে আসছে প্রায়। এই জায়গাটা বাস গাছ গাছালি, একটু বনের মতো একদম। ইফতেখার বলছে তুমি কি জঙ্গলে থাকো নাকি?
মেয়েটা বলতেছে না আমি জঙ্গলে থাকি না, আমি আমার বাসা আরও সামনে, আমার বাসায় এই সিটির থেকে একটু বাইরে, এর জন্যই তো আমি বাসে যাই, তোমার কি সমস্যা, তুমি কেন আসছো আমার মোটরসাইকেলে, বাসেই চলে যেতাম। ইফতেখার বলছে নো নো নট এ প্রবলেম এট অল, মানে কোনোই সমস্যা নাই, আমি তোমাকে এমনি বললাম যে এই তুমি তো বাসা মানে শহরের এই অঞ্চল থেকে বের হয়ে গেছো অনেকখানি। মেয়েটা বললে হ্যাঁ আমি এখান থেকে আসি, বাসের জন্য আমার লেট হয়। তো বলছে ও আচ্ছা আচ্ছা। তো ইফতেখার নিয়ে যাচ্ছে যাচ্ছে তো একটা জায়গায় রাস্তার পাশে নেমে গেছে আর কি, এরকম একটা গলির মতো, কিন্তু গলিটা দেখে বোঝা যাচ্ছে যে এই গলিটা চলে গেছে একেবারে ফরেস্টের মধ্যে, মানে বনাঞ্চলের যে জায়গাটা, এখানে বাড়িঘর খুব একটা দেখা যাচ্ছে না, সামনে কয়েকটা ঘরটর আছে, তারপর একদম রাস্তা ওইখানে। তো মেয়েটা বলতেছে আমি এখানেই নামবো। ইফতেখার বলতেছে তুমি এখানে নামবা? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমার বাসায় দিকে। ইফতেখার বলে যে আমি তোমার বলছিলাম তোমার বাসা জঙ্গলের মধ্যে। বলে যে হ্যাঁ আমার বাসা জঙ্গলের মধ্যেই, কোনো সমস্যা? বলে না 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 নট এ প্রবলেম, কোনো সমস্যা নেই। তো বিদায় নেই। তো বলছে হ্যাঁ। ইফতেখার বলতেছে আমি তোমাকে বাসায় নামাই দিতে পারতাম। বলে না দরকার নেই, তুমি চলে যাও, তুমি চলে যাও, সেফলি যাও বাসায়। যাক, তো ইফতেখার তার নাম্বার তো নিছে, সে বাসায় চলে আসে, ওই রাইড করে বাসায় চলে আসে। এসে সে মোটামুটি মেয়েটাকে টেক্সট করে, এটা সেটা কথাবার্তা বলে। তো এর মধ্যে তাদের একটা ওখানে ভ্যাকেশন চলে আসে, সামার ভ্যাকেশন। এর মধ্যে কিন্তু মেয়েটার সাথে তার প্রায় ক্লাসে দেখা হয়, কথা হয়, তাদের মধ্যে বেশ ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তারা ওই যে টেক্সটেও কথা বলে, হ্যাঁ এরকম একটা অবস্থা, তাদের ভিতরে টেক্সটিং হয়, মোটামুটি তারা ভালোই ফ্রেন্ড। তো ইফতেখার আর মেয়েটার বাসার কথা জিজ্ঞেস করে নাই, এবং সে মাঝে মাঝে মেয়েটাকে নামাই দিয়ে আসছে ওই একই জায়গায় যে নামাই দিয়ে আসছে। তো এর মধ্যে চলে আসে তাদের বাৎসরিক সেমিস্টার ব্রেক। হ্যাঁ, 2টা সেমিস্টারের মাঝখানেই একটা ব্রেক থাকে। তো এই বাৎসরিক সেমিস্টার ব্রেকের সময় আসলে নর্মালি বাড়ি যাওয়ার কথা, ইফতেখারেরও বাড়ি যাওয়ার কথা, সে বাংলাদেশে আসবে, কিন্তু তার মনটা একদম হয়ে যায় যখন ছুটি হয়ে যাচ্ছে সেমিস্টার ব্রেকে, তখন তার মানে মন টন খুব খারাপ হয়ে গেছে। সে চিন্তা করতেছে যে আমি বাংলাদেশে গেলে আমার সাথে ওর সাথে দেখা হবে না, এই আমি কিভাবে তার সাথে এই শুধু সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট করব। এর মধ্যে তো যেদিন ছুটি হয়ে যায় আর কি, ওই দিন তৃপ্তি যখন চলে যাচ্ছে তখন তাকে বলতেছে ইফতেখার বলতেছে যে তুমি তো চলে যাচ্ছ, তোমার সাথে তো মনে হয় দেখা হবে না, আমি তো দেশে যাব ছুটিতে, আমার মন খুব খারাপ হবে। তো তৃপ্তি তাকে বলছে তাই নাকি, তোমার মন খারাপ হবে? বলছে হ্যাঁ। কেন? তখন ইফতেখার বলছে কেন তোমার হবে না? বলে হবে, ইউ আর মাই গুড ফ্রেন্ড, তো ফ্রেন্ড হিসাবে তো মন খারাপ হইতেই পারে। তো তখন ইফতেখার বলতেছে যে আমি কি শুধু ফ্রেন্ড, এম আই নট মোর দেন দ্যাট? তখন মেয়েটা হাসতেছে, তৃপ্তি বলতেছে আই ডোন্ট নো। তো যাই হোক, ওই দিন ইফতেখার তাকে এগিয়ে দিয়ে আসে ওই তাদেরই মতো। তখন ইফতেখার শেষ মোমেন্টে যে বলতেছে আমার খুব ইচ্ছা করতেছে যে তোমাকে তোমাদের বাসা পর্যন্ত আজকে এগিয়ে দিই। তো বলে না আমার বাসা পর্যন্ত এগিয়ে দিতে পারবা না, তুমি বাসা পর্যন্ত এগিয়ে দেওয়া সম্ভব না, বিশাল সমস্যা হবে, এখানে নামাই দিছো ঠিক আছে, তো যাই হোক তোমার সাথে সেমিস্টার ব্রেকের পর দেখা হবে। তো ইফতেখার বলছে না আমি দেশে যাচ্ছি না, আমি লেট করে যাবো দরকার হলে দেশে, আমি তোমার সাথে দেখা করব, আমি একদিনের মধ্যে আসবো, তুমি আমার সাথে ঘুরতে বেরোবে এবং ঘুরতে বেরোতে হবেই। সে মানে জোর করে মেয়েটাকে। তো সে হাসতেছে, বলছে তুমি তো একটা নাছোড়বান্দা, তুমি এরকম ছেলে, তুমি মানে জোর করেই আমার সাথে বেরোবো? বলছে হ্যাঁ। বলে ঠিক আছে তাহলে বেরোলে তুমি বিকালবেলা আসবা, অমুক দিন বিকালে আসবা, তোমার সাথে আমি বেরোবো, তুমি তোমার বাইকে করে চলে এসো। ইফতেখার তো খুব খুশি। এখন সে খুব খুশিতে খুশিতে বাসা মানে তার ডর্মে ব্যাক করে। তো ডর্ম কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, মানে ডর্ম আর খোলা থাকতেছে না। তো সে তার এক ফ্রেন্ডের সাথে কথা বলে যে তোমরা তো এখানে রুমমেট নাও, আমাকেও রুমমেট নাও, আমি থাকবো তোমাদের সাথে বেশি দিন না, আমি 1 সপ্তাহ থেকে যাবো আর বেশি। তো ফ্রেন্ডটা বলে আরে বেটা 1 সপ্তাহের জন্য কি তোর আর এখানে ভাড়া টাড়া দেওয়া লাগবে, ইউ জাস্ট স্টে হিয়ার, নট এ প্রবলেম। তো ইফতেখার ওই 1 সপ্তাহের জন্য সে ডর্ম থেকে তার জিনিসপত্র নিয়ে ওই ফ্রেন্ডের বাসা উঠে। তো উঠে সে তার ওই যে মেয়েটা বলছিল যে 2 দিন পরে তাকে ডেট দিছিল, তো সেই দিন বিকালে ইফতেখার বের হয়ে যায় খুব মানে সেজে গুজে তার সেই ফ্রেন্ডের বাসার থেকে ওই মেয়েটার সাথে দেখা করার কথা, যেখানে তাকে নামায় দেয় সেখানে। তো ওখানে চলে আসে, তখন কিন্তু পড়ন্ত বিকেল হয়ে গেছে, মানে একদম মানে রোদটা পড়ে গেছে তখন এরকম একটা সময়। তো দেখে যে তৃপ্তি আসছে ওখানে, এসে তার সাথে মোটরসাইকেলে উঠে তারা বের হয়ে একদম সামনে যে একটা তাদের যে শহর যেই জায়গাটায়, ওই জায়গায় শহরের ওখানে ঢুকে, মানে শহর বললে ভুল হবে, এটা কাইন্ড অফ লাইক সাবার্ব। তো সাবার্বের ওখানে ঢুকে তারা মোটামুটি বেশ মজা করে, তারা বসে কফি শপে, বসে কফি খায়, গল্প করে, তাদের মধ্যে মানে বেশ গল্পগুজব হয়। তো এই সময় তারা দেখে যে পাশে একটা ছোট মেলা হচ্ছিল, তো সে মেলাতে ঢুকে দুজন ঘোরাঘুরি করে, এটা ওইটা দেখে, ছোট ওখানে গেম ছিল, ওই ছোট গেম ছিল, রিং গেম ইত্যাদি এগুলা খেলে।
তো তারপরে ইফতেখার তখন দেখতেছে রাত হয়ে গেছে, তো তখন বলে যে তৃপ্তি তোমার বাসায় সমস্যা হবে না? বলছে না, বাসায় সমস্যা নিয়ে এত চিন্তা করো না, তোমার যদি মানে মনে হয় যে এই শহর ঘুমানো পর্যন্ত বাইরে থাকতে পারো, কোনো সমস্যা নেই। তো একটু ইফতেখার অবাক হয় যে এত সাহস কেন এই জায়গায়, এরকম একটা অবস্থা। বলে যে তোমার ওই জায়গা পুরা ফরেস্ট এলাকার মতো, আর তুমি বলতেছো যে তোমার ওইটা ভয়ের কিছু না। বলছে না না, ওইটা নিয়ে ভয়ের কিছু না, আমার বাসায় আমি বলে আসছি যে আমি একটু বাইরে যাচ্ছি বন্ধুর সাথে ঘুরতে, কোনো অসুবিধা নেই। তো তখন ইফতেখার বলে চলো তাহলে আমরা ডিনার করি। তো বলে ডিনার করবা, আমার কোন তো ক্ষুধা নাই, আমি কিছু খাবো না, তুমি খেতে পারো। তো ইফতেখার বলে এটা কেমন কথা, মানে তুমি খাবা না তাহলে আমি একা কেন খাবো? বলে খাবা, তোমার খিদা লাগছে, তুমি খাবা না? আচ্ছা, তোমার যদি এত খাওয়াতে ইচ্ছা করে আমাকে ফল খাওয়াবা, আমার জন্য অ্যাপেল কিনে নাও। তো একটু অবাক হয়। আর তারপরে যখন তারপর যাচ্ছে তখন অ্যাপেল কিনবে ইফতেখার, তখন ইফতেখার বলতেছে আমি নিজেও তাহলে অ্যাপেল খাবো। তো বলছে ঠিক আছে, তুমিও অ্যাপল খাও, আর সাথে আমার জন্য এখানে এই জিলাপি ভাসতেছে, মানে জিলাপি আর কি, জিলাপি ভাসতেছে এই মেলার কাছে, জিলাপি না, আমি জিলাপি আর আপেল খাবো। তো ইফতেখার খুব অবাক হয় যে একজন ডিনারে শুধু জিলাপি আর আপেল খাবে, এটা কেমন কথা। তো যাই হোক, তো জিলাপি আর আপেল দুজনেই খায়, সেও খায়, ইফতেখারও খায়। তো খাওয়ার পরে ইফতেখার মানে মুখ মিষ্টি মিষ্টি হয়ে গেছে। যাই হোক, হাতটা ধুয়ে দুজনে গল্প করে, তো যখন মোটরসাইকেলের কাছে আসে ইফতেখার তখন তৃপ্তির হাত ধরে বলে যে তাকে প্রপোজ করে, যে সে তাকে পছন্দ করে। তো তৃপ্তি একটু অস্বস্তিতে পড়ে যায়, কেমন জানি তার চেহারার মধ্যে একটা ডিফারেন্ট কালার চলে আসে। সে বলে যে ইফতেখার, আমরা ফ্রেন্ড আছি এটাই ভালো, এর থেকে বেশি আমাদের মধ্যে আসলে হবে না। ইফতেখার খুব শকড হয়, বলে কেন, আমি কি মানে খারাপ কি, মানে আমি কি পছন্দ করার মতো ছেলে না? তখন তৃপ্তি বলতেছে যে না না, অবশ্যই তোমাকে আমি অনেক পছন্দ করি, বাট আমাদের মধ্যে এটা হবে না। আই ক্যান্ট এক্সপ্লেইন ইট টু ইউ রাইট নাও। চলো আমাকে নামাই দিয়ে আসো, তুমি যদি চাও তুমি আরেকদিন আসো, আরেকদিন আমরা ঘুরি, তারপর তুমি তোমার বাড়ি যেও। ইফতেখার খুব মন খারাপ হয়ে যায়, সে আর কোনো কথা না বলে তৃপ্তিকে নিয়ে এসে মোটরসাইকেলে রওনা দেয়। আসতেছে তো তৃপ্তি তাকে পেছনে বসে বলতেছে তোমার কি মন খারাপ, বেশি খারাপ? ইফতেখার জাস্ট মাথা নাড়ে, মানে হি ইজ ফিলিং সো ব্যাড, মানে খুব হার্ট হয়েছে ইফতেখার। সে মনে করছিল যে তৃপ্তি তার কথা শুনে এগ্রি করবে, সে জাস্ট দ্যাটস হাউ হি ফেল্ট, এরকমই ফিল করছিল। তো যাই হোক, তৃপ্তিকে এসে ওই জায়গায় নামায়, তখন অলরেডি অন্ধকার, মানে রাত, মানে একেবারে ঝিঝি পোকা ডাকতেছে চারিপাশের বনের মধ্যে, মানে মনে হচ্ছে যে মানে স্ট্রং ঝিঝি পোকা ডাকতেছে, এবং যেই জায়গার থেকে তৃপ্তিকে সে পিক করছিল বা নামায় দিচ্ছে ওই জায়গাটা পুরাই অন্ধকার। ইফতেখারের বুকের মধ্যে একটু ছ্যাদ করে উঠে, সে বলে যে তুমি এই জায়গায় নামবা কিভাবে, যাবে রাস্তায় তো দেখা যাচ্ছে না, চাঁদ অল্প একটু বের হয়ে আছে, চাঁদের আলো সামান্য পড়ছে, এটার মধ্যে তুমি যেতে পারবা? তৃপ্তি বলে কোনো অসুবিধা নেই, আমি চলে যাবো, আমি তো এখানেই থাকি, আমার কোনো সমস্যা নাই, পুরো এটা আমারই নেইবারহুড, আমারই জায়গা। বলছে তোমার জায়গা, তোমার তো আমি বাড়ি ঘরই দেখতেছি না এখানে, এটা কেমন কথা? বলে যে হ্যাঁ না, আমি যেতে পারবো, তুমি সাবধানে যাও প্লিজ, আর তুমি রাগ করো না, তুমি আরেকদিন আসবা, তোমার সাথে আরেকদিন আমি ঘুরবো, কিন্তু মন খারাপ করো না। তারপর তুমি যখন দেশ থেকে আসবে আবার বেড়ায়, তখন আমাদের সাথে আবার কথা হবে। আর ইউ আর ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, কোনো তুমি এরকম মনে করো না ইফতেখার, ইউ আর ভেরি নাইস গাই, এরকম বলে তাকে বুঝায় বিদায় দেয়। তো ইফতেখার খুব মন খারাপ, সে আবার বাইকে স্টার্ট দিয়ে যখন যাচ্ছে, অন্ধকার, তার হেডলাইটের আলো পড়ছে যতদূর এটা দেখা যাচ্ছে, রিয়ার ভিউ মিররেও খুব ভালো মতো দেখা যাচ্ছে না, কারণ পেছনে অন্ধকার। তো ইফতেখার শুধু মানে তখনও ফিগার আউট করতে পারতেছে না যে কি হলো, তাকে তৃপ্তি ডিনাই করে দিল, মানে সে কখনো এরকম ভাবে নাই, তাদের মধ্যে এতটুকু ক্লোজ ছিল, সে ভাবছিল যে তৃপ্তি তার সাথে এগ্রি করবে। আর তৃপ্তি এখানে থাকে কেমনে, তার কাছে এটাও একটু অন্যরকম লাগতেছে, এত রাতে ওকে নামাই দিচ্ছে এই জায়গায়, ও কিভাবে যাবে বাসায়? এগুলো ভাবতে ভাবতেই সে একবার ভাবছিল মোটরসাইকেল ঘুরে ওর পিছে পিছে যাবে কিনা, পরে চিন্তা করলো এটা ঠিক হবে না, খুব রাগ করতে পারে, ওর পার্সোনালিটাই এরকম, তৃপ্তিকে দেখে মনে হয় তার পার্সোনালিটিটা অন্যরকম, রাগ করলে খুবই রাগ করবে। তো যাই হোক, সে আর কিছু না বলে সে বাইক স্টার্ট দিয়ে সামনের দিক যেতে থাকে। তো একটু সামনে চলে আসছে সে, তার মনের মধ্যে ভাবনা যে তৃপ্তি কি পেছনে আসে নাকি, তো পিছনে তাকায় দেখলো নাই, একেবারে জায়গাটা মানে ফাঁকা, যতটুকু চাঁদের আলো পড়ছে দেখা যাচ্ছে ওই জায়গাটা, ওই জায়গায় কেউ নাই, মানে খা খা করতেছে। তো একটু অবাক হইলো যে সে যে ও যে এখান থেকে মানে এত দ্রুত সরে গেল, হেঁটে চলে গেল কোথায় বুঝলামই না, মানে তার কাছে একটু অবাকই লাগলো। তো যাই হোক, সে একা একা যখন ফিল করলো যে সম্পূর্ণ একা এরকম একটা জায়গায়, চারিদিকে খা খা করতেছে, মানে ঝিঝি পোকার ডাক, মানুষজনের চিহ্ন নাই, রাস্তা পুরো ফাঁকা। তো যাই হোক, সেখানে ইফতেখার তাড়াতাড়ি মোটরসাইকেল টান দিল, মোটরসাইকেল নিয়ে আসতেছে সে রাস্তা দিয়ে, এবং এই জায়গাটা একটু বাঁকা, মানে এরকম একে বেঁকে রাস্তাটা গেছে। তো প্রতিটা বাঁকের কাছে জানি তার কেমন লাগতেছে, মানে মনে হচ্ছে যে কেমন জানি, একে তো মনটা এমনি খারাপ, তারপর বাঁক নিতেছে, কেমন জানি একটু ভয় ভয় লাগতেছে ফাঁকা জায়গা দিয়ে, এই গাছগুলো দেখে মনে হচ্ছে একদম খা খা করতেছে, এত বড় উডস। আসলে ওই জায়গাগুলো আসলে অনেক অনেক বিস্তীর্ণ জায়গা, তো সেখানে আসলে মানুষের একটু এরকম ভয় লাগেই, এরকম ফাঁকা জঙ্গলের মধ্যে দিয়ে একা যেতে থাকতে রাস্তা দিয়ে।
তো সে ভাবতেছে আর বেশি দূর নাই, এতে বের হয়ে আসবো। এই সময় হঠাৎ করে ইফতেখার আকাশে একটা কর্কশ শব্দ শুনে, তার পেছনে আকাশে কর্কশ শব্দ, বেশ কর্কশ শব্দ। এটা এমন হয় যে চিলের ডাকো না, মানে খুব যদি মানে খুব কর্কশ শব্দে কোনো পাখি ডাকে এরকম হবে, তো সে একটু অবাক হয় যে আকাশে এবং খুব বেশ কাছাকাছি মনে হয় তার। তো সে মানে কোনোভাবে মানে সামনের দিকে তো কোনো মানে গাড়ি ঘোড়া নেই, সে আস্তে করে মাথাটা একটু ঘুরে পাশে তাকায়, তার আত্মাটা ছ্যাঁত করে উঠে দেখে তার মাথার থেকে বেশ খানিকটা উপরে, মানে বেশি না 30-40 ফিট উপরে হবে, একটা বিশাল বড় বাদুড়, মানে এটা ডানা বিশাল মেললে যেরকম হয় সেরকম, এবং এখান থেকে বাদুড়ের মনে হচ্ছে চোখ দুটো দেখা যাচ্ছে লাল টকটকে আগুনের মতো, এবং এটা প্রচণ্ড জোরে মানে প্রচণ্ড কর্কশ শব্দে ঢেকে ছুটে আসতেছে তার দিকে, মানে অ্যাজ ইফ তাকে মানে অ্যাটাক করবে এরকম। তো ইফতেখার প্রচণ্ড ভয় পেয়ে যায়, সে মানে বাইকের স্পিড বাড়ায় দেয় যাতে তাকে ধরতে না পারে, এবং সে এর মাঝেই দেখে যে একেবারে তার মাথার কাছে সে টের পেয়ে গেছে যে বাদুড়টা চলে আসছে এরকম সময়। এই সময় মনে হলো যে ওই বাদুড়টার উপরে অন্য কোনো আরেকটা পাখি এসে পড়লো, যতটুকু সে বুঝতে পারলো, কারণ সে তো ওরকম দেখতে পারে নাই, তার এখানে রিয়ার ভিউ মিররে কিছুটা মনে হলো একটা অস্পষ্ট একটা বাদুড়টার উপরে একটা অন্য পাখি এসে পড়লো, এবং মনে হলো যে উপরেই ছটফটা ডানার একটা ছটফট হইলো এরকম। তো ভয়ে প্রচণ্ড ভয় পেয়েছে ইফতেখার, সে দ্রুত এক্সেলেটার তার আরও বাড়াই দিচ্ছে, সে আরও এক্সেলেটার বাড়ায় থ্রোটল লাভ করে দিয়ে সে যাচ্ছে, প্রচণ্ড স্পিড উঠায় ফেলছে। তো যাচ্ছে 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 সে একটা মোড়ের কাছে এসে তার কাছে মনে হলো যে রাস্তার পাশে কিছু একটা বের হয়ে আসলো, ওই মানে একটা পাখির মতোই যদি বের হয়ে আসে, মানে ডানা আছে এরকম কালো, বের হয়ে আসলো ছটফট করতে করতে, এবং তারপর দেখলো তার পিছনে আরেকটা পাখি সেটার সাথে ছটফট করতে করতে ওদিক দিয়ে বের হয়ে গেল, মানে সামনে বের হয়ে রাস্তার পাশে চলে গেল। তো আত্মা উড়ে গেছে ইফতেখারের, সে মানে আসলে ওগুলা দেখে অভ্যস্ত না, পুরোপুরি অ্যাবনর্মাল জিনিস মনে হচ্ছে যে মানে এগুলো প্যারানর্মাল জিনিস। সে দ্রুত বাইক চালায় চলে আসলো তার ফ্রেন্ডের বাসায়, মানে এসে তার আত্মা মানে কাঁপতেছে। তার ফ্রেন্ডের বাসা যে জায়গায়, ওটাকে নির্জন জায়গাটা, এবং তার ফ্রেন্ড যেটা থাকে একতলা একটা টাউন হোমের মতো। তো ওইখানে কোনো মতো সে বাইকটা রেখে সে ওই ফ্রেন্ডের বাসায় এসে নক করতেছে। তো ফ্রেন্ড দরজা খুলে দিল, ঘুম ঘুম চোখ, ফ্রেন্ড ঘুমায় গেছে। সে বলতেছে যে এই কয়দিন যে ও যেখানে কয়দিন আছে ইফতেখার, এই কয়দিনের জন্য সামনের রুমটা দিছে তাকে, ওই লিভিং রুমের পাশেই থাকতে দিচ্ছে, একটা ছোট্ট সিঙ্গেল বেড আছে ওইখানে। তো বললো যে আমি ঘুমাইতেছি, তুই তোর মতো থাক বলে ভিতরে চলে গেল ফ্রেন্ডটা, যে দেখলো যে তার রুমের দরজা আটকে দিছে। ইফতেখার মানে ভয়ে কেমন যেন একটু অস্বস্তি ফিল করতেছে, একেবারেই বাসাটাও একেবারে চুপচাপ নির্জন, কেউ নাই আশেপাশে, কেউ নাই। তো সে চুপচাপ বসে আছে কিছুক্ষণ বসে থেকে তখন সে আবার রিয়েলিটিতে আসলো, তার মনটা আবার খারাপ যে কী হলো, বাট এর মাঝখানে কী দেখলো এগুলো সে দেখে খুব ভয় পাইছে। তো যাই হোক, সে ফ্রেশ হয়ে আসলো, এসে তার আর আসলে ক্ষুধা নেই, মুখটা কারণ মিষ্টি মিষ্টি হয়ে আছে এই জিলাপি এগুলো খেয়ে। তো যাই হোক, সে আস্তে করে তার ড্রেস চেঞ্জ করে সে বিছানায় শুয়ে পড়ে চিন্তা করতেছে ঘুমায় যাই, আর কি করবো, সে মোবাইল ফোনও ধরে নেই আর। তো ঘুমায় গেছে ইফতেখার, প্রায় ঘুমায় গেছে। অনেকক্ষণ পর তার কাছে মনে হলো তার ঘরের মধ্যে খুব পরিচিত একটা পারফিউমের ঘ্রাণ পাচ্ছে সে, এবং এই পারফিউমটা সম্বন্ধে কিন্তু সে জিজ্ঞেস করবে বলে সে কখনোই জিজ্ঞেস করে নাই তৃপ্তিকে যেটা কী পারফিউম। সেটা পারফিউমের ঘ্রাণ পায় তৃপ্তি, সেটা মানে সেই পারফিউমটা ইউজ করে, সেটা ঘ্রাণটা মানে একটা মিষ্টি এলাচ আর গোলাপ যদি কেউ মিলিয়ে দেয়, এলাচের সাথে গোলাপ মিলায় যেরকম একটা ঘ্রাণ হবে সেরকম কাইন্ড অফ। তো এই ঘ্রাণটা ওই ঘরের মধ্যে ভরে গেছে। তার মানে ঘুমটা পাতলা ছিল ইফতেখারের, সে হঠাৎ করে উঠে এসে মাথা নাড়তেছে, কী ব্যাপারে ঘ্রাণটা কোত্থেকে আসতেছে। ফট করে তাকায় দেখে যে তার ঘরের সোফার কোনায় কেউ বসে আছে, মানে একটা অবয়বের মতো। তো মানে ধপ করে তার কাছে আত্মাটা উড়ে গেছে যে এটা কে। অন্ধকার, ঘরের মধ্যে আলো আধারি, মানে সে ভালো দেখতে পাচ্ছে না, ওখানে জানলার ফাঁক দিয়ে হালকা আলো আসতেছে, মনে হচ্ছে একটা অবয়ব বসা। একটু পরে সে শুনলো ওই পাশ থেকে কণ্ঠস্বর বলতেছে যে ইফতেখার তুমি উঠছো। তো একেবারে সে মানে প্রচণ্ড ভয় পেয়েছে ইফতেখার, কারণ এটা হচ্ছে তৃপ্তির কণ্ঠস্বর। তো সে আস্তে আস্তে বলছে তৃপ্তি তুমি এখানে কিভাবে। তো দেখলো যে ওইখান থেকে সেই সোফার থেকে উঠে এসে তার বিছানার পাশে বসলো তৃপ্তি। সে বুঝতে পারছে এটা তৃপ্তি, কারণ আলো আধারির মধ্যে যে তার সাথে কণ্ঠস্বর এবং তার যে যেই যতটুকু সে অবয়ব বুঝতে পারতেছে এবং এখন বুঝতে পারছে, এবং পারফিউমের ঘ্রাণটা তৃপ্তির। বলতেছে শোনো ইফতেখার, ইউ আর এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড, কিন্তু একটা সমস্যা হয়েছে, তোমার আমার সাথে কিন্তু কখনো অন্য কিছু হবে না। তুমি ভুল বুঝতেছো বা বোঝার চেষ্টা করো, মানে তুমি আমাকে ভুল বুঝতেছো কিন্তু বোঝার চেষ্টা করো। আমি তোমার কাছে জিনিসটা গোপন রাখছি, কিন্তু এখন তোমার কাছে আমি ফ্ল্যাশ করে দিচ্ছি। তুমি যে আসার সময় তোমাকে রাতের বেলা কেউ অ্যাটাক করছে, তুমি বুঝতে পারছো? তখন ইফতেখার বলতেছে আমাকে অ্যাটাক করছে মানে মনে হয়েছিল যে কোনো বাদুড় আসছে উপর থেকে। বলে হ্যাঁ, ওইটা আমাদের গোত্রের কেউ, আমি কিন্তু মানুষ না। যখন বলছে তখন ইফতেখারের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে।
ইফতেখার বলছে, মানে কি বলতেছো তুমি, হোয়াট ইউ সেইং, তুমি মানুষ না? বলে না, আমি মানুষ না, তোমার মতো মানুষ না, আমরা অন্য আরেকটা জাতি, আমরা তোমাদের আশেপাশেই থাকি, তোমাদের মধ্যেই মিলেমিশে থাকি, তোমাদের মাঝে পড়াশোনা করি, তোমাদের মাঝে সব কিছু করি, তোমরা বুঝতে পারো না। তো তোমার সাথে আমার সম্ভব না। এই যে তোমাকে অ্যাটাক করলো, আমার গোত্রের মানুষটা বুঝে ফেলছে যে তোমার সাথে আমার কোনো একটা সম্পর্ক আছে, বা আমি তোমার প্রতি দুর্বল বা তুমি আমার প্রতি দুর্বল, এটা বোঝার কারণে কিন্তু তোমার উপর অ্যাটাক করছে। আর সম্ভবত আমি এখন তোমাকে এগুলো বলে চলে যাব, বাট আমার বাসায় আমাকে আটকে ফেলবে আজকের থেকে, আমি কিন্তু আর দেখা করতে আসতে পারবো না। আমি এমনকি পরবর্তীতে ক্লাসে আসতে পারি কিনা সেটাও আমি জানি না। তো তুমি আর কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করো না এখন, কারণ তোমার সমস্যা হবে, তোমাকে তারা সমস্যা করবে, তুমি সমস্যা করো না। আর আমি তোমাকে আরেকটা জিনিস বলি, যে আমাকে যদি আটকায় রাখে, এমন কিছু দিয়ে আটকায় রাখবে, এমনভাবে আটকায় রাখবে যেটা থেকে বেরোনো আমার পক্ষে সম্ভব হবে না। আমাদের ওখানে আলাদা আলাদা গার্ড আছে, মেয়েদেরকে গার্ড দিয়ে রাখার জন্য অন্যরকম কাইন দিয়ে রাখে, যেটা নাকি মেয়েরা আসে তাদেরকে মেরে ওখান থেকে যেতে পারে না বা সরাতে পারে না। তোমাকে কিন্তু আমি ওই সময় রক্ষা করছি এসে, তোমার কিন্তু ক্ষতি করতো। ইফতেখারের কাছে মনে হচ্ছে যে সে মনে হয় রূপকথার গল্প শুনতেছে, তার কাছে আসলে অবাক লাগতেছে। সে বলছে, তুমি এগুলো কি বলতেছো, তুমি এখানে ঢুকলা কেমনে, দরজা তো লাগানো। বলে, এটা তোমার কাছে কি অবাক লাগে নাই যে আমি কিভাবে ঢুকলাম এখানে? আমি যেহেতু এখানে ঢুকতে পারছি, আমি এখান থেকে চলে যেতে পারবো, তোমাকে আর কিছু করা লাগবে না, তুমি শুয়ে যাও, তুমি ঘুমায় যাও। কিন্তু তোমাকে যেটা বললাম, আপাতত আমার সাথে আর যোগাযোগ করো না, তোমাকে কিন্তু ক্ষতি করবে, আর তুমি তোমার দেশে চলে যাও, খুব দ্রুত চলে যাও। পরে যখন আসবা কোনো অসুবিধা নাই, এবং দেখা যাক, যদি তখন পর্যন্ত আমি ঠিক থাকি আমি দেখা করবো তোমার সাথে, আমাকে হয়তো ক্লাস ওয়ার করতে দিবে না। এই বলার পর ইফতেখার তাকায় আছে, সে দেখলো যে সে অবয়ব, মানে তৃপ্তির যে অবয়বটা, সে ওখান থেকে উঠে গেল। সে এখন মোটামুটি আলো আধারিতে বুঝতে পারতেছে তৃপ্তিকে, সে দেখতে পাচ্ছে যে চুল এবং তার হাইট বুঝতে পারতেছে, তার ঘ্রাণটা দেখলো, যে হাঁটতে হাঁটতে দরজার দিকে চলে গেল তৃপ্তি। মাথা ঘুরে একবার তাকাইছে ইফতেখারের, তখন শরীরটা পুরো মানে প্রচণ্ড ভয় পাইল, সে পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, কারণ দেখলো ওখান থেকে যে তৃপ্তি তাকাইছে তার চোখ দুটো জ্বলে উঠছে, অ্যাজ ই ফ্ল্যাশ করার মতো, মানে একটা মানে লাল রঙের ফ্ল্যাশ যদি করে সেরকম। তারপর সে আর দেখলো না তৃপ্তিকে। ইফতেখার প্রচণ্ড ভয় পাইছে, সে একেবারে মানে তার বিছানার সাথে একদম লেগে গেছে ভয়ে, চিন্তা করতেছে যে মানে এটা কি, আর তার বুকের মধ্যেও কেমন হু হু করতেছে, কারণ সে কিন্তু তৃপ্তিকে অনেক ভালোবেসে ফেলছে। সো সে চিন্তা করতেছে যেটা মানে কেমনে কি, মানে তার মাথার মধ্যে আর কাজ করতেছে না। তো যাই হোক, ওই দিন অনেক কষ্টে রাত পার করে ইফতেখার। পরদিন দিনের বেলাও তার কাছে উদ্ভ্রান্তের মতো লাগে। তার যে বন্ধু তাকে, যার বাসায় আছে, সে জিজ্ঞেস করে যে, কিরে বেটা, তোর এই অবস্থা কেন, মন টন খারাপ কেন, কি হয়েছে, তোর কি কোনো সমস্যা? ওই যে তুই দেখা করতে গেছিলি তৃপ্তির সাথে, সে কি তোর ডিনাই করছে নাকি? তো সে বলে যে এইসব নিয়ে আর কথা বলো না। হ্যাঁ, মানে ওই বন্ধু কিন্তু বাংলাদেশি না, ওই দেশেরই লোক। তো বলতেছে যে এগুলো নিয়ে আর কথা বলিস না, বাদ দে, আমি চলে যাব দেশে। যাই হোক, তো এই বলে সে মোটামুটি একটু ইজিভাবে থাকার চেষ্টা করে, ফ্রেন্ডও নাই, বাসায় একলা বসে বসে তার মনটা খুব খারাপ হয়, এবং সে অনেক কিছু চিন্তা করতে থাকে, এবং চিন্তা করতে করতে অস্থির হয়ে যায়। অস্থির হয়ে এক সময় একটু বেপরোয়া আর কি, ইফতেখার কিন্তু বেপরোয়া ছিল, দেশেও একটু বেপরোয়া ছিল। সে বন্ধুদের মধ্যে একটু বেশি রিস্ক নিত, মোটরসাইকেল চালাইলেও খুব রিস্কিভাবে চালাইতো, মানে এই ধরনের ছিল সে। তো তার বেপরোয়া ভাবটা একদম মাথা চাড়া দিয়ে উঠে সে সময়। সন্ধ্যার পরে তখন ওর ফ্রেন্ডও বাসায় নেই, ইফতেখার চিন্তা করে যে আমি ওখানে যাবো, আবার যে ওকে ডাকবো, কি ঘটনা আমার জানতে হবে, আর এটা কি আসলে এরকম কোনো কাহিনী নাকি, আমার কাছে খুবই আজব লাগতেছে, কিছু কিছু জিনিস তো আসলে আমার কাছে মিলতেছে না, যে ও মানে এটা তো মানুষ, আমি তো ওকে মানুষ হিসাবেই দেখছি সবসময়, এটা কেমনে সম্ভব? তো তার মাথা একদম মাউলা যায়, মানে সে পুরা হয়ে যায়। সে এখন চিন্তা করে সে ওই ইসে যাবে, ওই জঙ্গলে, ওখানে যেখানে তৃপ্তিকে নামাই দিচ্ছে সেখানে যাবে সে, কারণ তার কাছে আর সহ্য হচ্ছে না। তো সে বের হয়, এবং বাসার থেকে বেরোনোর সময় সে দেখে যে তার ফ্রেন্ডের একটা নাইফ ছিল ওইখানে, মানে ছুরি ছিল ধারালো, ছুরিটাকে নিয়ে নেয় সে, তার নিজের নিরাপত্তার কথা ভেবে ছুরিটাকে নিয়ে সে মোটরসাইকেলে উঠে, সে মোটরসাইকেল টান দিয়ে ওই দিকে যাওয়া শুরু করে। আবার এখন তার কিন্তু এগুলো মনে হয়েছে সন্ধ্যার দিকে, এবং সে যখন ওই যে মানে জঙ্গল এলাকা বা ফরেস্ট এলাকায় ঢুকছে, তখন অলরেডি সন্ধ্যা পার হয়ে গেছে, অন্ধকার, হেডলাইটের আলো পড়ছে, এবং ইফতেখার খুব ডেসপারেট, সে আসলে হি ডাজন্ট কেয়ার, আজকে তার কাছে আর কেয়ার হচ্ছে না, তার মধ্যে তার ভালোবাসা খুব মানে ব্যাপকভাবে জেগে আছে। তো সে তৃপ্তিকে মনে করতেছে, দুই পাশে বিশাল ফরেস্ট, এই অন্ধকার হওয়ার পর যেরকম অবস্থা হয় সেরকম অবস্থা হচ্ছে। সে এতক্ষণে আসছে, এর মধ্যে মানে একটা না দুইটা তাকে ট্রাক ক্রস করে গেছে, এরপর আর কিচ্ছু নাই, পুরা ফাঁকা রাস্তা। তো সে যেতে যেতে এক সময় সেই জায়গাটায় পৌঁছায় যায় যেখান থেকে তাকে সে তৃপ্তিকে নামাই দিত প্রতিদিন।
ওখানে পৌঁছায় সে ওয়েট করতেছে, চিন্তা করতেছে আশেপাশে কি আছে। সেই রাতের বেলা, সেই রাত হয়ে গেছে, ঝিঝি পোকার ডাক শুনেছে, আর কিচ্ছু নাই। তো সে অনেকক্ষণ চিন্তা করে তার মোটরসাইকেলটা নামায় দেয় রাস্তায়। এই কিন্তু ফার্স্ট টাইম সেখানে ঢুকলো। সে তৃপ্তি বলছে এখানে তাদের বাসা। মোটরসাইকেল নামলো। এখন যেখানে সে চলতেছে মোটরসাইকেল নিয়ে, এটা কিন্তু কাইন্ড অফ লাইক এ ডার্ট রোড, মানে মাটির রাস্তা টাইপের। এখানে কিন্তু কোনো নাই। মোটরসাইকেল উঁচু নিচু, তার শকের মধ্যে বারবার লাগতেছে। তো ঢুকতে ঢুকতে উঁচু নিচু জায়গা দিয়ে সে গাছগাছালির এখানে ঢুকে গেছে। দুই পাশে বিশাল গাছগাছালি এবং মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। তো সে চিন্তা করছে এইখানে কিভাবে কারো বাসা থাকতে পারে। সে মানে এখন তো অন্ধকার হয়ে গেছে, হেডলাইটের আলো সামনে পড়তেছে, এই মাটির রাস্তার উপর পড়তেছে, আর একটু মানে মাথা ঘুরে এলেই সেই গাছগাছালিগুলো দেখা যাচ্ছে এরকম। আর আসলে সে যে দেখছে যে এখান থেকে আসার সময় সে ওই যে একটা বাড়ি আগে দেখছিল, সেই বাড়ির দিকে যখন মানে আজকে হেডলাইট পড়ছিল, সেই বাড়িতে কোনো আলো জ্বলে না, মানে বাড়িতে কেউ রাতে হয়তো থাকে না। তো যাই হোক, এখান থেকে সে চালায় ঢুকতেছে এবং সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সামনে যতদূর যাচ্ছে গাছগাছালি কিচ্ছু নাই, মানে কোনো বাড়িঘর কিচ্ছু নাই। সে সামনে যাচ্ছে, কোনো কিছু নাই। তো একটা জায়গায় এসে দেখলো গাছগাছালি একটু ফাঁকা হয়ে গেছে, রাস্তাটা এখানে মোটামুটি মানে মিশে গেছে একটা জায়গায়। সেই জায়গাটা একটা গোল চক্করের মতো। তো ওইখানে সে বাইকটাকে রেখে সে হেডলাইট অফ করে দিল। একেবারে মানে নিস্তব্ধতা চারিদিক। হালকা আকাশে চাঁদের আলো এসে পড়ছে, পুরো চাঁদ না আর কি, সেই ক্ষয়িষ্ণু চাঁদের আলোতে জায়গাটাতে হালকা আলো হয়েছে এরকম। সে চিন্তা করতেছে আমি কোথায় আসলাম। আর তৃপ্তি বলতো তার বাসা এখানে। আবার অনেক কিছু তার কাছে এখন অন্যরকম লাগতেছে, মানে সে আসলে মিলাইতে পারতেছে না। তো সে কি মনে করে ছুরিটা হাতে নিল, হাতে নিয়ে হেঁটে হেঁটে খোলা জায়গাটায় বেরোলো। খোলা জায়গাটাতে একটু হেঁটে সামনে গেছে, এইখানে সে দেখলো বড় একটা সাপ, লাইক কিং কোবরা টাইপের, বিশাল কিং কোবরাই হবে এটা, বিশাল একটা সাপ। মানে সাপটার যে আকৃতি, এটা কিং কোবরা হওয়া ছাড়া কিছু নয়, বিশাল বড় সাপ। মানে এটা মোটা হবে এইরকম বড়, মানে এটার যে শরীরের যে ব্যাস হবে সেটাও প্রায় 1/2 ফিটের বেশি, মানে গোল সার্কেল ব্যাস শরীরের। এবং তার মাথা, মানে সে যে সামনে আসতেছে সে ফনাটা প্রায় 2-2.5 ফিট উপর দিয়ে তুলে আনতেছে, এরকম বড় হুড, মানে মাথার ফনাটা এই বড়। এবং তার দিকে ফোঁস করে আসতেছে। সে পুরা চাঁদের আলোতে দেখতেছে, চাঁদের আলো পুরো চকচক করতেছে সাপটার উপরে, এবং চোখ দুটা মনে হচ্ছে জ্বলতেছে সাপের। আত্মা উড়ে গেছে ইফতেখারে। আসলে মানে তখন আর ভাবার কিছু নাই। সে দেখতেছে সাপটা তার দিকে এগিয়ে আসতেছে ফোঁস করতে করতে, এবং তার থেকে প্রায় 2-2.5 ফিট দূরে দাঁড়ায় গর্জন করা শুরু করলো। মানে সে অবাক হয়ে গেল যে সাপ কিভাবে গর্জন করে। সাপেরও একটা গর্জন আসতেছে, মানে সাপের ইসের থেকে একটা গর্জন বেরোইতেছে পুরা বছর। মানে যে কোনো মানুষ ভয় একদম আতঙ্কে নীল হয়ে যাবে ওই সময়। কিন্তু ইফতেখার ভয় পাচ্ছে, কিন্তু তার মধ্যে ডেসপারেটনেস কাজ করতেছে। সে তার ডান হাতে তার ছুরি বের করে ফেলছে পেছন থেকে, এবং এই সময় সাপটা দ্রুত এসে তাকে ছোবল দিল। মানে ইফতেখারও আসলে এত ফাস্ট ছিল, আর সে কিন্তু আসলে মোটামুটি ভালো ফিজিক্যালি ফিট ছিল, জিমন্যাস্ট ছিল, সে মার্শাল আর্ট শিখতো দেশে থাকতে। ইফতেখার বাঁ হাত দিয়ে সাপটার মুখ, মানে গলার কাছে ফচ করে চেপে ধরে সে আরেক হাত দিয়ে খুব ফাস্ট তার ছুরিটা চালাই দিচ্ছে গলার মধ্যে। মানে এটা এত ফাস্ট হয়েছে, এবং এটা তার লাকও হয়তো, এত ফাস্ট হয়েছে বলার মতো না। মানে সাপটাকে সে মানে একদম মাথাটা আলাদা করে ফেলছে, এবং মাথাটা ছুঁড়ে ফেলেছে ধরে। সাপের সেই শরীরটা পড়লো পাশে, রক্ত ছিটায় পড়ছে, মানে ভয়ঙ্কর অবস্থা। সে লাফ দিয়ে 2 পা সরে গেল, এবং দেখতেছে একদম সব একটা শব্দ, ফোঁস শব্দ চারিপাশ থেকে, মনে হচ্ছে তার আশেপাশে গাছপালার থেকে শোঁ শব্দ শুরু হলো। ভয়ঙ্কর অবস্থা। এই মানে শব্দটা আসলে মানে সে নেয়ার মতো না। ইফতেখার প্রচণ্ড রকমের ভয় পাইছে। সে চিন্তা করতেছে যে এখন কি হবে। মনে হচ্ছে তার আশপাশ দিয়ে ফোঁস শব্দ হইতেছে, শুধু অসংখ্য সাপ বের হয়ে আসবে এরকম। এই সময় সে দেখলো একটা কালো কুণ্ডুলির মতো, একটা ধোঁয়ার কুণ্ডুলি যেরকম হয়, কাইন্ড অফ লাইক দ্যাট, এরকম কিছু একটা সামনের যে মানে গাছপালার ভেতর থেকে মনে হলো যে দ্রুত ভেসে আসলো বলের মতো তার দিকে, এবং এসে তার গায়ের উপর পড়লো। তার সারা শরীর মানে ওয়ার্ম হয়ে গেল, মানে প্রচণ্ড মানে গরম হয়ে গেল। মানে মনে সে ফিল করতে তার সারা শরীরে প্রচণ্ড জ্বর এরকম। সে এরকম একটা সেই মানে কালো কুণ্ডুলিটা যখন তার গায়ে লাগছে, তার মনে হচ্ছে তার সারা শরীরে প্রচণ্ড জ্বর। তো ইফতেখার ওই অবস্থায় কোনো মতে হাঁটতে চলে গেছে তার মোটরসাইকেলের কাছে, এবং মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে রাস্তায় নিয়ে তার কিছু মনে নাই সে যে চালাচ্ছে। হঠাৎ করে তার যখন সেন্স আসছে কাইন্ড অফ, তখন সে দেখতেছে সে রাস্তা দিয়ে যাচ্ছে, এবং তার মোটরসাইকেলের পেছনে তৃপ্তি বসা। তৃপ্তি তাকে বলতেছে তুমি এখনই চলে যাবে এখান থেকে। পিছনে বসে বলতেছে মোটরসাইকেলে, তুমি এখনই চলে যাবে এখান থেকে। তুমি এখানে যে আমাদের এখানে যে ফেরি আছে, রাতের ফেরি দিয়ে পার হয়ে নদী পার হয়ে যাবে, এখানে থাকবা না। এখানে থাকলে তোমার বড় ক্ষতি হবে। তোমাকে আমি বলতেছি তুমি কেন আসছো এখানে। এবং বলতেছে দেখলো যে তৃপ্তি বেশি ইমোশনাল হয়ে গেছে। সে কাঁদতে তাকে বলতেছে তুমি চলে যাও, প্লিজ চলে যাও, এখানে থেকো না।
তুমি এক্ষুনি চলে যাও, তোমাকে আমি এগিয়ে দিব, তোমাকে আমি একেবারে ওই ফেরি পর্যন্ত এগিয়ে দিব, ফেরি পার হয়ে ওই পাশে চলে যাবা, তুমি নদীর ওই পারে চলে যাবে, এখানে থাকবা না, অবশ্যই থাকবা না, থাকলে তোমার বিশাল ক্ষতি হবে। ইফতেখার অনেক কিছু বলার চেষ্টা করলো কিন্তু তার মুখে ভাষা জোগাচ্ছে না। তো সে একেবারে চলে গেল সেই ফেরির কাছে। ওখানে যে ফেরি বলতে ওখানে তখন ফেরি আসে নাই, নৌকা আছে কয়েকটা। তো ওখানে দাঁড়ায় সে চিন্তা করলো সে কি করবে। তাকে দেখলো যে তৃপ্তি দাঁড়ায় আছে নর্মাল যেরকম থাকে। তো মেয়েটা কান্না তাকে বলতেছে তুমি চলে যাও, তুমি এখন আর ফিরবা না, আমি চলে গেলে তোমার বিশাল সমস্যা হবে, তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে আমার দেখা হবে, তুমি এখান থেকে নদী পার হয়ে পাশে যাবা, তুমি কিভাবে কি তোমার ম্যানেজ করবা জিনিসপত্র আমি জানি না, তারপর তুমি তোমার দেশে চলে যাবা, তুমি এখন আর আসবা না এখানে যাও, তোমার বিশাল ক্ষতি হবে, তুমি একটা বড় এখানে ক্ষতি করে ফেলছো। যাই হোক, ইফতেখার অনেক কথা বলার চেষ্টা করে, বাট তার পক্ষে সম্ভব হয় না, তার পক্ষে কথা বলা সম্ভব হয় না। সে বিদায় নিয়ে ওখান থেকে নৌকায় উঠে ওই পারে চলে যায়। তো ওই পারে চলে গিয়ে ইফতেখার তার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে, ফোনে যোগাযোগ করে তার ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ডকে বলা যায় আমি একটা বড় বিপদে পড়ছি, আমাকে চলে আসতেছে এখানে, এখন আমি দেশে যেতে হবে, আমি আসতে পারবো না এখানে। তার ফ্রেন্ড বলে কি হয়েছে, বলে যে আমি সব কথা বললে তুই বুঝবি না, আমাকে এখানে এসা তুই আমাকে আমার কাগজপত্রগুলো দিয়ে যা, আমার কাগজপত্র এটা সেটা আর টুকিটাকি লাগেজ যা আছে দিয়ে যা, তোর ওখানে আছে যেটা, সব হয়তো আমি নিতে পারবো না। তো ফ্রেন্ড বলে যে আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তো অনেক রাত হয়ে গেছে, তার ফ্রেন্ড তখন কার কাছ থেকে একটা গাড়ি ম্যানেজ করে এখানে এসে তাকে দিয়ে যায় ওই পারে, নদীর ওই পারে জিনিসপত্র দিয়ে আসে তাকে। তো ওইখানেই একটা হোটেল ভাড়া করে দেয় তার ফ্রেন্ড। ওই দিন তার ফ্রেন্ড তার সাথে রাতে থাকে ওইখানে। বলে কি হয়েছে, তো ও কিছু আসলে ব্যাখ্যা করতে পারে না ইফতেখার। বলে যে তুই, আমি শুনতে চাইস না, আমি যদি যা বলি তুই বুঝবি না, বিশ্বাসও করবি না, থাক প্লিজ, টেক ইট ইজি, আজকে আর এগুলো জানতে চাইস না আমার কাছে। তো ফ্রেন্ডের কাছ থেকে ওখানে বিদায় নিয়ে বলে যে অনেক ধন্যবাদ, এই নে আমার মোটরসাইকেলের চাবি, মোটরসাইকেলটা তোকে দিয়ে গেলাম, আর তুই এটা তোরা গিফট করে দিলাম, তুই এটা ইউজ করিস বা বিক্রি করে দিস, সেটা তোর ব্যাপার। সে পরদিনই দেশে যাওয়ার একটা করে এবং আস্তে ধীরে দেশে চলে আসে ইফতেখার। তো দেশে আসার পর ইফতেখার মানসিকভাবে চরম বিপর্যস্ত, মানে সে এখন আর কোনো কিছু মানে ঠিক মতো চিন্তাই করতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তার মাথার মধ্যে কোনো রকমের কোনো কিছু কাজ করে না। তার বাবা মা অবাক হয়ে গেল যে ছেলে এরকম সেমিস্টার ব্রেকে এসে আর যাচ্ছেও না, ইফতেখার ব্যাকও করতেছে না, এরকম একটা অবস্থা। এবং দিনে দিনে তার নাকি ওই চুল দাড়ি বড় হইতেছে, সে মানসিকভাবে চরম বিপর্যস্ত, কারো কথা শুনে না, বাসার মধ্যে কথায় কথায় রাগ করে, এরকম একটা অবস্থা, তার অবস্থা ভালো না। তো এরকম একদিন ইফতেখার সন্ধ্যার পর তাদের বাসার ছাদে উঠছে, এবং ইফতেখার তার বাসা ছিল মিরপুরে। তো ছাদে উঠছে, তো তার বাসার পাশে অনেকগুলো গাছ, বেশ গাছ দিয়ে ঘেরা চারিপাশে। ছাদে উঠে ইফতেখার ছাদের কোনায় বসে আছে এবং সে ধূমপান করবে আর কি, চিন্তা করতে সিগারেট ধরাবে। এই সময় ইফতেখার হঠাৎ করে একটা ঘ্রাণ পেল, এবং সেই ঘ্রাণটা জাস্ট লাইক সেই যে পারফিউম, সেই পারফিউমের ঘ্রাণ। তো ইফতেখারের মাথা একদম খারাপ হয়ে গেলো, সে ডানে বামে তাকাচ্ছে কি অবস্থা। একটু পরে সে দেখলো তাদের ছাদের কোণা দিয়ে, ঘরের কোণা দিয়ে আস্তে করে হেঁটে বেরোলো তার সাথে তৃপ্তি। সেইখান থেকে দেখতে পাচ্ছে অন্ধকারের মধ্যে আলো আধারিতে যে তৃপ্তি দাঁড়ায় আছে। ইফতেখার একেবারে অবাক হয়ে গেছে, সে আসলে এখন নড়তে পারতেছে না। দেখলো তৃপ্তি তার দিকে হেঁটে আসলো, হেঁটে এসে বললো যে আমি বলছিলাম তোমাকে, তোমার সাথে দেখা হবে, আমি আসছি, এখন আমরা আমি তোমার সাথে থাকবো, অসুবিধা নাই, আমি যাব না। ইফতেখার বলতেছে কিভাবে, কি এটা কিভাবে সম্ভব? অসুবিধা নাই, আমাকে এখন কেউ দেখবে না, আমি তোমাদের বাসায় নিয়ে চলো, তারপর কিভাবে থাকতে হয় আমি জানি। ইফতেখার তার মতো ওই দিন সে একদম চেঞ্জ, সে তৃপ্তিকে নিয়ে বাসায় চলে আসে। খুবই আশ্চর্য ব্যাপার যে তৃপ্তি তার সাথে বাসায় ঢোকে, তার রুমে চলে যায়, কেউ দেখে না। যাই হোক, তৃপ্তি তার বাসায়, তার ঘরেই থাকা শুরু করে ইফতেখারের বাসায়, এবং ইফতেখার তৃপ্তি তার ঘরেই থাকতো, এবং সে কেউ আসলে কোথায় থাকতো, কোথায় যেত, এটা ইফতেখারও জানে না, কেউ দেখতো না ঘরে আসলে। খাবার দাবার যখন খেত, ইফতেখারের যে রেগুলার খাবার, মাছ মাংস, এগুলো সে খেত না। সে তার মতো কি খেত, ঘরের মধ্যে ফলমূল ইত্যাদি ইত্যাদি খেয়ে থাকতো, বা কি খেত, ভাত খেত, কিভাবে খেত, এটা ইফতেখার সেটাও বলতে পারে না যে সে কিভাবে কি খেয়ে সারভাইভ করতো এখানে। তো এনিওয়েজ, মাঝে মাঝে তাকে দেখা যেত না, ইফতেখার দেখতো বাসায় নাই, আবার দেখতো তার সাথে আছে। তো এইভাবে ইফতেখারের সাথে তৃপ্তি ওইখানে থাকা শুরু করলো বাসায়, এবং ইফতেখার চেঞ্জড, তার সেই দেখা গেছে যে তার নর্মাল যে বেশভূষা খারাপ হয়ে গেছে, এগুলো ঠিক হয়ে গেছে। সেই এর মধ্যে ইফতেখারের মায়ের একজন ভাই, তিনি হচ্ছে এক জায়গার, তিনি একজন পীর সাহেব। তো তিনি আসছিলেন ইফতেখারদের বাসায়। এসেই নাকি তিনি হঠাৎ করে প্রচণ্ড রকম শক খান, এবং তিনি ইফতেখারের মাকে বলেন যে তোমার বাসায় তো সমস্যা আছে, বলে ওটা তোমার বাসায় পড়ি আছে।
ইফতেখারের আম্মা পুরাপুরি মানে থতমত খেয়ে যায়, পরি আছে মানে বলে তোমার এখানে আছে। তো তিনি নাকি সাথে সাথে কি মানে তার মতো আমল করে সে বাসায় ঘোরা শুরু করেন। ইফতেখার তখন তার ঘরে বসে কথা বলতেছিল তৃপ্তির সাথে। হঠাৎ করে দেখলো যে তৃপ্তি মানে উঠে বসলো, এখানে বসে খুব মানে হাঁসফাঁস করা শুরু করলো, বলে ইফতেখার আমাকে লুকাও। বলে কেন? বলে আমাকে লুকাও। বলে তুমি তো লুকাইতে পারো নিজের মতো। বলে না, আমি এখন লুকাইতে পারতেছি না, আমাকে সমস্যা করতেছে, তোমাদের বাসায় কেউ আসছে এসে। মানে বলে আমাদের বাসায় তোমাদের বাসায় কেউ আসছে এবং সে সমস্যা করতেছে, সে আমাকে এমনভাবে কিছু করছে যে আমি এখন লুকাইতে পারতেছি না। তো ইফতেখার তখন খুব রাগ করে মানে সে বাসায় বেরোয়, হঠাৎ করে বাসার মানে তার ডাইনিং রুমে যায়, বলে কি ব্যাপার, কি শুরু করছো তোমরা এখানে বাসার মধ্যে এসে? তো বলে কি শুরু করছে? তার মা বলে কি শুরু করছে? তার মা বলে কি হয়েছে তোমার? বলে যে না, আপনি কি এখানে কি করতেছেন? এখানে এসে আমাদের বাসায় আপনার এই তুকতাক করতেছেন, আপনার মতো করা শুরু করছেন, এখানে এগুলা করতে পারবেন না এখানে। বলে তোমার কে বলছে যে আমি কিছু করতেছি? তো ইফতেখার একটু থতমত খেয়ে যায়, বলে যে আমি কি করতেছি না করতেছি তুমি কিভাবে জানলা এখানে? এই সেই যাই হোক, তখন তার মামা খুব রাগ করে, তার মাও রাগ করে এবং ইফতেখারও রাগ দেখানো শুরু করে মানে প্রচণ্ড। তো তার মামা নাকি এই পড়তে পড়তে তার মতো কি রিচুয়াল করতে করতে ঘরের মধ্যে ঢোকে। তো ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে তাদের রুমের, ইফতেখারের রুমের একটা গ্লাস ভেঙে যায়, গ্লাস ভাঙার একটা শব্দ হয়, প্রচণ্ড গ্লাস ভাঙার শব্দ হয় এবং মানে একদম ঝনঝন করে পড়ে। তো ইফতেখারের মাও দূরে যায়, ইফতেখারও দেখে যে তাড়াতাড়ি যায় মামার সাথে, যে দেখে ঘরে কেউ নাই। তো তার মামা বলে যে আমি ঘর বন্ধ করে দিব, এখন তোমাদের ঘরের মধ্যে সমস্যা আছে, এই ঘরে পরি আছে। ইফতেখার তো মানে চিৎকার করে, বলে হোয়াট ননসেন্স, এই সেই, তার মানে কথা শুনবে না, বলে যে তোমার মধ্যেও আছে, তোমার উপর আসর আছে, তোমারে ছাড়াইতে হবে, তোমার রোগাইয়া করতে হবে। ইফতেখারের বাবাও চলে আসে, বিশাল অবস্থা। তো তার মামা অলরেডি ঘর বন্ধ করার প্রসেস শুরু করে। ইফতেখারের বাবা মানে খুব কড়া, সে ইফতেখারকে আটকে রাখে, বলে যে তুই ফাইজলামি করস, তুই এখান থেকে আসছস, তুই যাস না, আবার কি ঘরের মধ্যে কি পড়াশোনা করস না? 2 দিন আগে বৈরাগী হয়েছিলি, আবার কি শুরু করছস? বিশাল অবস্থা। এদিকে ইফতেখারও রাগ করতেছে আর তার মামা ঘর বন্ধ করতেছে। তো তার মামা নাকি ঘর বন্ধ করে, বলে যে আমি আজকে এখানেই থাকবো, তোদের বাসায় এখানেই থাকবো। তো তাদের বাসায় উনি রাত্রেবেলা ওখানে থাকবেন এবং উনি পাহারা দিবেন। আর ইফতেখারকে তার বাবা জোর করে একটা রুমের মধ্যে রাখছে। রাত্রেবেলা নাকি তাদের বাসার আশপাশ দিয়ে কান্নার শব্দ, ফুপায় ফুপায় কান্নার শব্দ আসতেছে অনেক, মানে অ্যাজ ইফ কোনো মেয়ে মানুষ কাঁদতেছে। তাদের কাজের মানুষও ভয়ে কাঁপা শুরু করছে এরকম শব্দে, এবং খুবই মানে কষ্টের আর্তনাদ। ইফতেখার নাকি তার মাকে খুব রিকোয়েস্ট করে, তার বাবাকে রিকোয়েস্ট করে যে ওকে ঢুকতে দাও। তার মাকে বলে আমি সব বলবো। তার মারে ইফতেখার সব বলে, কি হয়েছে না হয়েছে সব বলে। তো তার মা শুনে শুনে বলে যে না, এটা সম্ভব না। তো তখন তার মামার সাথে তার মা কথা বলে, তার মামা বলে যে আমি তাহলে ওর সাথে কথা বলবো। ইফতেখারের রুমে যায় এবং তার মামা কথাবার্তা বলে। সে কথাবার্তার মধ্যে মূলত তার মামার কথাবার্তাই শোনা গেছে, ওই পারের কথা তেমনটা শোনা যায়নি। ইফতেখার গেস করতে পারতেছিল যে উত্তর কী হবে। তার মামা নাকি বুঝাইতেছিল এখান দিয়ে যে দেখো, তোমার সাথে ওর হবে না, তুমি যেখান থেকে আসো চলে যাও, সে মানুষ আর তুমি জিন, তোমাদের আয়ুর অনেক ডিফারেন্স। এই ছেলে বেশি দিন বাঁচবে না, এই ছেলে কিছুদিন পর হয়তো চলে যাবে পৃথিবী থেকে। তার আয়ু কতদিন? তার আয়ু বেশি দিন না, বেশি হলে আর 40 বছর, 50 বছর, 60 বছর, এরপর তার নাই। আর তুমি তখন অনন্তকাল বেঁচে থাকবা, তোমার সাথে কে থাকবে তখন? তুমি তখন কি করবা? তোমার তো ওর জন্য মনে খারাপ লাগবে। আর এটা কি হয়? মানুষ এবং জিন, তোমাদের আমি কিভাবে এক করব? সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। তো তখন নাকি তিনি আরও কিছু দোয়া পড়েন, তো যাই হোক এইসবে তারপর এক সময় তিনি আসেন, এসে বলে যে চলে গেছে। তো ইফতেখার নাকি তখন চিৎকার করে কান্নাকাটি করে। তো ইফতেখারদের বাসায় এরকম একটা অবস্থা হয়। তো তখন ইফতেখার আবার মন খারাপ হয় বেশ অনেক দিন, এবং সে পরবর্তীতে চেষ্টা করে ইউরোপে পড়তে যাওয়ার, এবং প্রসেসিং করে, এবং এক সময় তার ভিসা হয়, সে ইউরোপ চলে যায়। মন খারাপ করেই চলে যায় ইফতেখার ইউরোপের কোনো একটা কান্ট্রিতে, যেটা নাকি সে ডিসক্লোজ করবে না বলছে আগে ফার্স্টে। তো ইউরোপে যাওয়ার পরে সে মন খারাপ ছিল। সেখানে হচ্ছে প্রথম যেখানে থাকে তার একটা ছোট্ট একটা স্টুডিও নিয়ে থাকতো সে, একটা কটেজের মতো একটা স্টুডিও, কোনো একটা জায়গায় একটু দূরে প্রকৃতির কাছাকাছি, এবং যেখানে থাকতো সেখানে তার কাছে খুব খারাপ লাগতো। সে প্রতিদিন বাসার থেকে বেরোতো, হেঁটে হেঁটে একটা লেক ছিল, লেকের পাশে বসে থাকতো। তো একদিন এরকম মন খারাপ করে শুয়ে আছে রাতের বেলা। তো তখন ইফতেখার আবার সেই সেন্টটা পায়, সে পারফিউমের ঘ্রাণটা। ইফতেখার তো পাগল হয়ে যায়, পাগল হয়ে একদম উঠে আসে, এসে দেখে যে তৃপ্তি বসে আছে তার
যে বাসার বাইরে ছোট্ট একটা জায়গা ছিল সেখানে। ইফতেখার পুরাই মানে অবাক হয়ে যায়। সেই তৃপ্তিকে হাত ধরে নিয়ে আসে ভেতরে, বলে যে তুমি কিভাবে আসলা? বলে আসছি তোমার জন্য, আমি যেভাবে পারছি আসছি, আমাকে তো বের করে দিছিল তোমার সেই মামা, এখন আমি কি করবো? আমি তো আর থাকতে পারিনি তোমাকে ছাড়া, আমার বাসা বাড়ি আমি ছেড়ে আসছি, আমাকে তো আর ওখানে ওরা এলাও করে না, এখন আমি আসছি যেভাবে পারছি তোমার কাছে চলে আসছি। তখন ইফতেখার তাকে বলে যে ঠিক আছে, তুমি আর আমি একসাথেই থাকবো, আমরা বিয়ে করব, কিন্তু তুমি কখনো কারো কাছে এরকম প্রকাশ করতে পারবা না, যে মানে এমন কিছু করবা না যাতে প্রকাশ হয় যে তুমি মানুষ না, আর আমার কাছেও এমনভাবে প্রকাশ হবা না যে তুমি মানুষ না, আমি দেখতে চাই তুমি একটা স্বাভাবিক মানুষ। তো তৃপ্তি নাকি তারপর থেকে তার সাথে ওইভাবেই আছে, তারা বিয়ে শাদী করছে এবং তাদের আর বাকি কিছু সে ডিসক্লোজ করে নেই ইফতেখার, বাট তৃপ্তি জাস্ট স্বাভাবিক একটা মানুষের মতোই তার সাথে বসবাস করে, এবং তৃপ্তি চায় যে সেও যেন ইফতেখারের মতো সময় পৃথিবী থেকে চলে যায়, সে ওরকম থাকতে চায় না। আর কখনই ইফতেখারকে অবাক করার মতো কোনো কিছু শেয়ার করে নেই যেটাতে ইফতেখার অবাক হতে পারে। সাধারণ একটা মানুষ যেভাবে চলে সেও ঠিক সেভাবে চলে, কোনো মানুষ তাকে বুঝতে পারে না সে মানুষ না অন্য কিছু, বাট তৃপ্তি আসলে একটা মানুষের মতো বসবাস করে ইফতেখারের সাথে। এখন ইফতেখার নিজের নামটাও এখানে ছদ্মনাম ব্যবহার করেছে এবং তৃপ্তির নামটাও ছদ্মনাম, আর সে কোথায় থাকে সেটাও সে ডিসক্লোজ করবে না। যাই হোক, সে তার জীবনের একটা ঘটনা, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা সে বলেছে। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম সঙ্গত কারণে বলতে পারছি না। উনি রাজবাড়ির একটি রিনাউন্ড মসজিদের পেশ ইমাম এবং খতিব। ওনার অসংখ্য ভক্ত অনুরাগী রয়েছেন, অনেকেই তাকে চেনেন। ঘটনাটি উনি ওনার মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে সংগ্রহ করেছেন। উনি চান না ওনার নাম এবং মুয়াজ্জিন সাহেবের নামটা আমরা বলি। মসজিদের নামটা বললে রাজবাড়িতে যারা আছেন তারা অনেকেই চিনে যাবেন, আর যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারাও ওই মসজিদটা দেখেছেন, এতটুকুই বলতে পারি। এই কারণেই এই বিষয়টা আমরা একটু হাইড রাখছি। হাইড রেখে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই ঘটনাটি মুয়াজ্জিন সাহেব শুনেছিলেন তার বাবার কাছে, তার বাবা তার দাদার কাছে, এইভাবে আর কি। ঘটনাটির সময়কাল 1915, 20, 25 এরকম আর কি, অনেক আগের ঘটনা। আর ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার সদর উপজেলার বর্তমান যে পাচুরিয়া রয়েছে, এই পাচুরিয়ার একটি জায়গা। ওই জায়গাটা বর্তমানে কুঠি পাচুরিয়া নামে পরিচিত। এই কুঠি পাচুরিয়াতে একজন ব্যক্তি বসবাস করতেন, তার নাম হচ্ছে সোভান কবিরাজ। উনি যেমন উঁচু লম্বা সুঠাম দেহের ছিলেন, ঠিক তেমনি লাঠি চালাতে পারতেন, আর কবিরাজি তো উনি জানতেনই। অসংখ্য জিন ওনার বশীভূত ছিল। বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে এই জিনগুলোকে উনি বশীভূত করে রেখেছিলেন, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতেন। মাঝে মাঝে বাইরে যখন যেতেন তখন জিনেদেরকে দিয়ে পালকি নিয়ে সেই পালকির ভেতরে বসে উনি বিভিন্ন জায়গায় চলে যেতেন। এমন অনেক ধরনের গল্পই ওনার নামে প্রচলিত রয়েছে। ওই কুঠি পাচুরিয়ার যে জমিদার বাড়িটা রয়েছে, ওই জমিদার বাড়ির যেই জমিদার, ওই জমিদারের একটা ছেলে ছিল। ওই ছেলেটাকে কোনো একটা শক্তিশালী জিন এসে আসর করে। কোনোভাবেই ওই জিনটাকে ছাড়ানো যাচ্ছিল না। যেই কবিরাজি আসে সে এমন এক বিপদে পড়ে, শেষ পর্যন্ত নাকানি চুবানি খেয়ে ওই জমিদার বাড়ি থেকে বিদায় নিতে বাধ্য হয়। কোনো কবিরাজ এসে যখনই ওই ছেলের উপর রুকিয়া করা শুরু করে, জিন হাজির করার চেষ্টা করে ছেলের উপরে, কোত্থেকে যেন বেধড়ক মার শুরু হয়ে যায় ওই কবিরাজের উপরে। কোনো গণ্ডি দিয়েও কোনো লাভ হয় না। ওই গণ্ডির ভেতর থেকেই ওই কবিরাজকে বেধড়ক পিটানো শুরু করে। কবিরাজ নিজের জীবন বাঁচানোর তাগিদে রুকিয়া বাদ দিয়েই কোনো মতে তার ঝোলা নিয়ে দৌড়ে প্রাণ বাঁচায়। এরকম অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন জাদরে লোঝা কবিরাজকে নিয়ে আসা হলেও কোনোভাবেই কোনো কাজ হয়নি। যেই কবিরাজই আসে মার খেয়ে পালায়। সোভান কবিরাজ ওনারও এক পর্যায়ে এসে ডাক পড়ে। ওইখানকার যে জমিদার, তার কাছে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তির আসা যাওয়া করে,
তারা তাদের জানা বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে জানাচ্ছিলেন, কিন্তু এলাকাতেই যে এরকম একজন কবিরাজ আছে এই বিষয়টা সোভান কবিরাজের কথা আর কি জমিদার ওইভাবে জানতেন না। জানলেও তেমন একটা আমলে নেন নাই। এলাকার লোক তো, সে আর কি করবে, অনেক দূর দূরান্ত থেকে কত লোক আসলো গেল, মারধর খেয়ে পালালো। সোভান কবিরাজ আর কি করবে? সোভান কবিরাজকে একটা পর্যায়ে এসে ডেকে আনা হয়। সোভান কবিরাজ আসেন। আসার পর উনি ওনার পদ্ধতিতে রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথমবারের মতো ওই ছেলের উপরে ওই জিনটা এসে হাজির হয়। ওই জিনটা হাজির হওয়ার পর ওই সোভান কবিরাজকে বলছে যে, সোভান, তোর সাহসে আমি মুগ্ধ। এই প্রথম সরাসরি কোনো কবিরাজকে আমি মারতেছি না। এর আগে যেগুলো আসছে আমার হাতে মার খেয়ে চলে গেছে। তুই আসছিস, আর কিছু করতে হবে না, আমি এই ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাব। তুই একটা কাজ কর, তুই এখনই একটা পিতলের থালা আনতে বল, আর এই জমিদারের বাড়িতে যে গাভী রয়েছে এই গাভীর ওলান থেকে এখনই দুধ দোয়াতে বল। এই পিতলের প্লেটের উপরে দুধ নিয়ে আমার সামনে রাখ। ওই সময় ওইটাই করা হয় খুবই দ্রুততার সাথে। এরপর ওই জিন বলে যে, তোকে তো আমার ভালো লাগছে, তোকে এমন একটা কিছু করে দিয়ে যাব তার কবিরাজি আরও বেশি দিন টিকে থাকবে। এরপর আসলে কি করেছিল এই বিষয়ে অতটা ভালো করে জানা যায় না। ওই জিনটা বলেছিল যে, আমি এখান থেকে চলে যাব, বল তুই কি নমুনা দেখতে চাস। সোভান কবিরাজ জানে যে ওই জিনেরা চলে যাওয়ার সময় যেটা করে, কোনো একটা গাছের ডাল ভাঙে বা কোনো একটা জিনিস ভেঙে দিয়ে চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গা সরিয়ে দিয়ে চলে যায়, দমকা বাতাস হয়ে চলে যায়, এরকমটাই তো। ওই জমিদারের বাড়িতে নাকি অনেক পুরনো একটা বড়ই গাছ ছিল। বড়ই গাছটা অনেক মোটা ছিল, বহু পুরনো বড়ই গাছ। সোভান কবিরাজ বলেন যে, না, তেমন কিছু করতে হবে না, তুমি যদি কোনো চিহ্ন রেখেই যেতে চাও তাহলে ওই বড়ই গাছে একটা ডাল ভেঙে দিয়ে চলে যাও। তখন ওই জিনটা বলে, যা, তোর কথাই রাখবো। এই বলার পরপরই ওই ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে যায়। হঠাৎ করে কর্মর কর্মর আওয়াজ শুরু হয়ে যায়। সেটা হচ্ছে ওই বড়ই গাছের ওই দিকটা থেকেই ওই আওয়াজ আসছে। সবাই ওই বড়ই গাছের দিকে যখন তাকিয়েছে সবাই আতঙ্কিত হয়ে যায়। দেখে ওই বড়ই গাছটা মনে হচ্ছে নিজে থেকেই মোচড়াচ্ছে, তার শিকড়গুলো একটা একটা করে মাটির থেকে উঠে যাচ্ছে। কোনো একটা গাছ যদি মুচড়িয়ে শিকড় সহ তুলে ফেলার প্রক্রিয়া করা হয়, ঠিক ওই রকমভাবে মনে হচ্ছে ওই বিশাল বড় শক্তিশালী এই বড়ই গাছকে কেউ মোচড়াচ্ছে। আর ওই কারণেই শিকড়গুলো একটা একটা করে টাস টাস করে মাটি থেকে সরে যাচ্ছে। সবার চোখের সামনে এটা হলো। ওই গাছটা মুহূর্তের মধ্যে মাটি থেকে আলাদা হয়ে শূন্যে উঠে গেল। শূন্যে ওঠার পর ওই গাছটা জমিদারের যেই মেইন গেটটা ছিল, বাড়ির যেই সদর দরজা, ওই দরজার সামনে গিয়ে ধপাস করে পড়লো। মানে শূন্যে উঠে গিয়ে ধপাস করে ওইখানটাতে পড়েছে। সবাই এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। যখন হঠাৎ করে এই ঘটনা ঘটেছে তখন ওই গাছের আশেপাশেও কিছু মানুষজন ছিল, তারা তো সরে এসেছিল, কিন্তু যখন ধপাস করে ওই দরজার সামনে গিয়ে পড়ে ওইখানে কিছু মানুষজন ছিল। মারা কেউ যায় নাই, তবে কয়েকজন লোক আহত হয়েছিল। ওই গাছটা নাকি 2 দিন লেগেছিল খালি কেটে কেটে ওই রাস্তাটা ক্লিয়ার করার জন্য। তাহলে কত মোটা বড়ই গাছ ছিল! এরকম বড়ই গাছ এখন তো সচরাচর দেখাই যায় না। জিনটা একটা ডাল ভাঙার কথা বললেও পুরো গাছটাই একদম উপড়িয়ে ফেলে। এতেই সে একটা প্রমাণ রেখে যায় সে কতটা শক্তিশালী। এরপরে নাকি আর একটা ঘটনা ঘটেছিল, অনেক ঘটনাই ছিল। তার মধ্যে একটা বিষয় হলো যে সোভান কবিরাজের বাড়িতে ডাকাত পড়েছিল। একটা সময় পদ্মা নদীর ওই দিকটা দিয়ে অনেক ডাকাত ট্রলার যোগে বা নৌকা যোগে আসতো। ওই সময় তো এরকম ইঞ্জিন চালিত ট্রলার ছিল না, বড় বড় নৌকা থাকতো, গয়না নৌকা থাকতো। এরকম নৌকায় করে অনেকেই ডাকাতি করতে আসতো। এখন যে পদ্মা নদী, এটা তো অনেকটাই দূরে সরে গেছে। তখন তো এতটা দূরে ছিল না, কাছাকাছি ছিল, উত্তাল পদ্মা নদী ছিল। অনেক ডাকাতি হতো ওই সাইডটা দিয়ে। একবার হয় কি, সোভান কবিরাজের বাড়িতে ডাকাত পড়ে। ডাকাত পড়ার পর ওই পরিবারেরই এক সদস্যকে একটা ডাকাত আঘাত করে বসে। তখনই সে চিৎকার করে বলে ওঠে যে, সোভান কবিরাজের মতো লোক থাকতে তোরা ডাকাতরা আমাদেরকে আঘাত করার সাহস পাইলি?
এটা চিৎকার করে বলার পরপরই সোভান কবিরাজ এটা শুনতে পেরেছে। ডাকাতটা এমনভাবে আসে, সোভান কবিরাজ তখন ঘুমন্ত ছিল, সে টের পাই নাই তখন। যখন এটা শুনেছে, সোভান কবিরাজ একটা লাঠি নিয়ে এমনভাবে আক্রমণ করে ওই 20-25 জন ডাকাতের উপরে, মুহূর্তের মধ্যে এই 20-25 জন ডাকাত একদম ধরাশায়ী হয়ে যায়, অনেক গুরুতর আহত হয়, কোনো রকমে প্রাণ নিয়ে তারা পালাতে পেরেছিল এখান থেকে। এবার আসি সোভান কবিরাজের একদম অন্তিম মুহূর্তের ঘটনায়। সোভান কবিরাজ কিন্তু এই যে পালকিতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করতো, জিনেরা এটা নিয়ে যেত। একবার এরকম একটা ঘটনা শোনা যায়, এটা লোকমুখেই দীর্ঘ সময় ধরে এই জিনিসটা চলে আসছে। সেটা হচ্ছে যে লোকজন বলে যে সোভান কবিরাজ একবার পালকিতে করে বাইরে বের হয়েছেন, হঠাৎ করেই নাকি একটা পাখি তার সামনে দিয়ে উড়ে চলে যায়, আর এতে করে সোভান কবিরাজ কিছুটা ভয় পেয়ে যান। অনেক সময় চমকে ওঠে না কিছু মানুষ, হঠাৎ করে সামনে কিছু চলে আসলে ওরকম করে চমকে ওঠেন। তাকে বহনকারী জিনেরা এই জিনিসটা দেখে বুঝতে পারে যে এই সোভান কবিরাজ তো বেশ দুর্বল গোছের লোক, সে এতদিন ধরে বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র করে আমাদেরকে বশীভূত করে রেখেছে, এ তো আসলেই ভীতু প্রকৃতির লোক, এরকমটা তারা মনে করেছে। তখন ওই জিনেরা বলেছে যে সোভান কবিরাজ, আমাদেরকে অনেক কষ্ট দিছো, অনেক কাজকাম করাইছো, প্রতিদিন এই পালকি বহন করাও আমাদেরকে দিয়ে, একটা পাখি দেখে যে লোক ভয় পায় সে আমাদেরকে দিয়ে এরকম কাজ করায়, এটা তো আমরা বুঝতেই পারিনি। তোমার সাথে আজকে আমাদের সম্পর্ক শেষ, এটা বলেই নাকি তাকে ওই পালকির ভিতর থেকে টেনে নামানোর পর মাটির উপর দাঁড় করিয়েছে। সোভান কবিরাজ ফিল করে যে সে আস্তে আস্তে মাটির দিকে ঢুকে যাচ্ছে, মানে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে, ঢুকতে ঢুকতে প্রায় কোমর পর্যন্ত ঢুকে যায়। এরপরে সোভান কবিরাজের উপর কিছু নির্যাতন করেছিল জিনেরা, তবে প্রাণে মারেনি। এরপর জিনেরা চলে যায়, সোভান কবিরাজ অজ্ঞান অবস্থাতে ওইভাবে পড়েছিল, কোমর পর্যন্ত মাটির নিচে পোতা অবস্থায়। সকালবেলা লোকজন সোভান কবিরাজকে এই অবস্থায় দেখে, সেখান থেকে উদ্ধার করা হয়। পরবর্তী সোভান কবিরাজ সব কথা খুলে বলেন যে এই ঘটনা ঘটেছিল। এই ঘটনা 3 দিনের মাথায় সোভান কবিরাজ অসুস্থ হয়ে মারা যান। এর মাধ্যম দিয়েই সোভান কবিরাজের ঘটনার সমাপ্তি ঘটে। রাজবাড়ির পাচুরিয়া এলাকায় সোভান কবিরাজের নাম এখনও অনেকেই মুখে উচ্চারণ করেন যে এরকম একজন ব্যক্তি একটা সময় ওই এলাকাতে ছিল। 100 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, সোভান কবিরাজ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এখনও ময় মুরব্বীদের মুখে তার কথা শোনা যায়। এমন একটি ঘটনাই আমাদেরকে পাঠিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আব্বা মারা যাওয়ার পর থেকে আমাদের জীবনে অনেক কিছু বদলে গেছে। বড় ভাই বাইরে কাজ নিয়ে ব্যস্ত থাকে সবসময়, বাসায় কম থাকে, কিন্তু আমি যেন ঠিক স্বাভাবিকই হতে পারছিলাম না। আব্বা মারা যাবার পর থেকেই একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়। আব্বার কাছে নাকি অনেকগুলো এন্টিটি আসতো, এটা আমরা ছোটবেলা থেকেই শুনতাম, আমি দেখতাম, আমি বুঝতাম। আব্বা এসব ব্যাপারে কখনো গর্ব করতেন না, বরং বলতেন এগুলো নিয়ন্ত্রণে না থাকলে মানুষ শেষ হয়ে যায়। কিন্তু আব্বা চলে যাবার পর মনে হচ্ছিল সেই অদৃশ্য জিনিসগুলো আমার পিছু নিয়েছে, আমার আশেপাশে ঘুরছে। এটা 2024-এর কোনো একটা রাত হবে। ওদিন আমি অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছিলাম না। ঘড়িতে তখন রাত প্রায় 2টা। বাড়ির ভেতর তখন নিস্তব্ধতা, কিন্তু আমার বুকের ভেতর কেমন যেন একটি অস্বস্তি ভাব লাগছিল। এটা নতুন কিছু না, আব্বা মারা যাবার পর প্রায় সময় আমার এমন হতো। রাত হলে মনে হতো কে যেন আশেপাশে হাঁটছে, ফিসফিস করছে। আমি উঠে বাইরে বের হলাম। শীতের রাত, কুয়াশা পড়েছে হালকা হালকা। আমাদের বাড়ি থেকে কবরস্থানটা খুব বেশি দূরে না, আবার আমাদের বাড়িটা এমন একটা জায়গায় যেখানে ঢাকা শহরের গরম লাগলেও এই জায়গাটায় শীত আসার আগেই হালকা ঠান্ডা লাগে শুরু করে। আমি হাঁটতে হাঁটতেই কবরস্থানের কাছে চলে গেলাম। এটা আমি প্রায়শই করি, ঘুম না আসলে আমি হাঁটি। আমার হাঁটতে হাঁটতে অন্য কোথাও যেতে ভালো লাগে না, মনে হয় একটা ডেস্টিনেশন আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে, আমি সেখানে যাই, আমার সেই ডেস্টিনেশনে যাই।
যেখানে প্রায় সময় আমার সাথে আব্দুর রব সাহেবের দেখা হতো। যাই হোক, কবরস্থানের গেটটা অর্ধেক খোলা ছিল। ভিতরে ঢুকতেই কেমন একটা ঠান্ডা বাতাস আমার শরীরে এসে লাগলো। এটা আমার প্রায় সময়ই মনে হয়। চারিদিকে নীরবতা লাগে এবং নীরব থাকে ওই সময়টায়। আমি ধীরে ধীরে আব্বার কবরের দিকে হাঁটছিলাম। সত্য কথা বলতে কবরস্থানের গেট বন্ধ ছিল, কিন্তু আমি আমাদের এই এলাকাতে এই কবরস্থানে ঢোকার জন্য কবরস্থানের একটা কর্নারের দেয়াল সব একটা ভাঙা ছিল, সেটা ঠিক হতো না এবং সেদিক দিয়ে প্রায় সময় লোকজন যাতায়াত করত। কি ধরনের লোকজন আপনাদেরকে বলতে বাকি নাই। বর্তমান সময়ে কবরস্থানের ভেতরে মানুষের আর সেই ধরনের ভয় কাজ করে না। সব ধরনের অনৈতিক কাজগুলো কবরস্থানের ভেতরেই হয়। কবরস্থান যেমন সবচেয়ে সেফেস্ট প্লেস আমরা বলি, আবার ঠিক তেমনিভাবে বর্তমান যুগের সাথে কবরস্থানের কোনো মিল নেই। আগে মানুষ কবর দেখলে ভয় পেত, এখন মানুষ কবর দেখলে নেশা করে। দূর থেকে একটা কুরআন পড়ার শব্দ পেলাম। আমি থমকে গেলাম। আমি এর মধ্যে বহুবার এসেছি, বহুবার যাতায়াত করেছি, কিন্তু আমি কখনো আমার বাবার কবরের কাছে বা আমাদের কবরের আশপাশে কখনো কুরআন পড়ার শব্দ পাইনি। আব্দুর রব সাহেব পেয়েছিলেন, আমাকে বলেছেন, কিন্তু আমি পাইনি। আমি থেমে গেলাম। কবরস্থানে এই সময় এমনিতেও কেউ আসে না, আর অত রাতে কেউ কুরআন পড়বে বলে আমার মনে হয় না। আসছিল শব্দটা আব্বার কবরের পাশ থেকে। আমি এগুচ্ছি, ভয় লাগছিল না, কিন্তু বুক কেমন জানি একটি ধক ধক টাইপের, বলে আমার বুক হার্টবিটটা বেড়ে গেছিল। ধীরে ধীরে একটু সামনে এগিয়ে গেলাম। দেখলাম জিনিসটা দেখার আগেই শরীর কাঁপা শুরু হয়ে গেল। কবরের পাশে একজন বসা, আব্বার ঠিক কবরের বাম পাশে, খুব শান্তভাবে কুরআন তেলাওয়াত করছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল আব্বা। খুব পরিষ্কার, যদি দূর থেকে কেউ আব্বার পেছনটা দেখে তাহলে আব্বাকেই মনে হবে। আমার কিছু আব্বাকে দেখে আব্বাই মনে লাগছিল। একই ভঙ্গি, একইভাবে বসে বসে আছে। এক মুহূর্তের জন্য আমি বলে ফেলছিলাম আব্বা, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়লো আব্বার কথা। আব্বা বলেছিলেন, আমি মরার ভয় পাই না, তোরাও মরার ভয় পাইস না, ওস্তাদরা আসতে পারে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝে গেলাম এটা আমার আব্বা না, এটা হয়তো সেই ওস্তাদদের মধ্যে কেউ একজন, যারা আগে আব্বার কাছে আসতো, যারা আমার পিছু নিয়েছে, আমার পেছনে ঘরে আমাকে ধরতে চায়। আমি দূর থেকে জিয়ারত করার চেষ্টা করলাম, সামনে এগোলাম না। এসব জায়গায় আমাকে আর ভিড়তে ভালো লাগে না। বুকের ভেতরে একটা ভয় কাজ করছিল। আবার আব্বাকে দেখে আব্বার কবরটা ছেড়ে চলে যেতেও মন চাইছিল না। আমি দূর থেকেই ফিস ফিস করে বললাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আব্বার জন্য দোয়া করলাম। কুরআন পড়ার শব্দটা তখনও আমি পাচ্ছি। এরপর আর পেছনে তাকাইনি। ধীরে ধীরে কবরস্থান থেকে বেরিয়ে আসলাম। আমার বড় ভাই বলে, যা হবার তা হয়েছে, আল্লাহর ইচ্ছায় হয়েছে, এবং আমি দেখি সে নিজেকে বেশ ব্যস্ত রাখে। কিন্তু আমি না, রাতগুলোতে ঘুমোতে পারি না। ভয়, অস্থিরতা আমার সবসময় কাজ করে। আমি কবরস্থানের কাছে চলে যাওয়ার জন্য চেষ্টা করি, কখনো দূরে দাঁড়িয়ে থাকি, এবং সেদিনের পর থেকে প্রায় সময় ওই গেটের সামনে দাঁড়ালো আমার কাছে মনে হয় কেউ কবরস্থানে কোরআন পড়ছে। জাগে সে কথা। 2025 সালের কথা বলি। আব্বা তো অনেকদিন যাবত হয়ে গেল মারা গেছে। আমি বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরছিলাম। আকাশটা তখন থেকেই ভারী ছিল। কিছুক্ষণ পর শুরু হলো মুষলধারে বৃষ্টি। রাস্তা প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। ছাতা ছিল, কিন্তু বাতাস আর বৃষ্টিতে সেটা কোনো কাজে আসছিল না। আমি তাড়াতাড়ি হাঁটছিলাম। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ এসে আমার চোখ চেপে ধরল। আমি একটি কথা বলি, আমি মাঝখান দিয়ে কিন্তু বেশ কয়েকটি কাজে আব্দুর রব সাহেবের সাথে গিয়েছিলাম। যাই হোক, সেটা আমি কন্টিনিউ করতে চাই না, কারণ সেখানে বেশ কিছু মিসহ্যাপ হওয়ার কারণে আমি সেগুলো মনে করতে চাই না। কিন্তু প্রতিদিনের ভয় আমাকে প্রতিদিনই ধরে বসে। ভয়গুলোর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসেনি। আমি ভয় পাই, আমি প্রতিদিন ভয় পাই। যাই হোক, মনে হলো পেছন থেকে কেউ আমাকে আমার চোখটা চেপে ধরল। আমি কিছু বুঝে ওঠার আগেই চোখ পুরো ঢেকে গেল আমার। আমি হাত দিয়ে সরাতে চাইলাম, কিন্তু শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। এরপর কতক্ষণ কেটেছে, কত দিন কেটেছে আমি জানি না। মনে হলো আমার যখন চোখ খুলেছে
ওই সময় আমার ওই স্প্যানটা বেশ অনেক দিনের। চোখ খুললাম, আমি বুঝতেই পারলাম না আমি আসলে কোথায়। অন্ধকার একদম চারপাশ, কিন্তু সেই অন্ধকারের ভেতরেও কেমন একটা অদ্ভুত ভালো লাগা ছিল। আলো ছিল। এই আলোটা এমন যে এটা আলোটা আছে আবার নেই। আমি সামনে তাকাই, দেখলাম বিশাল একটা কাফেলা আমার দিকে এগিয়ে এসছে। বড়, বেশ বড় কাফেলা। মনে হচ্ছে অনেক মানুষ আছে, মানুষের অবয়ব আছে। আবার মনে হচ্ছে না, অল্প কয়েকজন মানুষ। যত কাছে আসছে মনে হচ্ছে না, কাফেলাটা বেশি বড় না। আমি দেখলাম একটা খাটিয়া, পুরো খাটিয়াটার সবুজ গিলাফে ঢাকা। খাটিয়াটার হাতলগুলা দেখা যাচ্ছে না, কিন্তু সেটার আকার আমি আসলে বোঝাতে পারবো না, আমি জীবনে দেখিনি। খাটিয়াটা এত লম্বা ছিল যে ঠিক মতো মাপা কঠিন। আমার আন্দাজে 50-60 ফুট তো হবেই। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এত বড় খাটিয়া মাত্র 4 জনই কাঁধে নিয়ে এসছে। সংখ্যা মানুষ খুবই কম। আমি বুঝতে পারছি আমার সাথে খুব স্বাভাবিক কিছু ঘটছে না, কারণ আমি এসব ব্যাপারে বেশ অভ্যস্ত। আমার পাশে আশপাশে কিছু ঘোরাফেরা করছে, সেটা আমি টের পাচ্ছি, এবং সেটা আসতে শুরু করছে সামনাসামনি, সেটা তো বলতে বাকি নাই। তবুও খাটিয়াটা যেন কোনো কষ্ট ছাড়াই এগিয়ে যাচ্ছে। অদ্ভুত একটা গন্ধ। এই গন্ধটা খুবই ডিফারেন্ট। আমি জানি না, সবাই খুব সুন্দর আতর, কড়া আতর না, মানে লাইট আতরের টাইপের একটি গন্ধ আমি পাচ্ছিলাম। সেই গন্ধটা এতটাই সুন্দর ছিল যে আমার শরীরটা কাঁপছিল। মনে হচ্ছিল আমি একটা নেশার মধ্যে পড়েছি। আমি বুঝে উঠতে পারছিলাম না কেন এই নেশাটা আমার লাগলো। আমি নিজে ওদের সাথে হাঁটা শুরু করলাম। মনে হচ্ছিল আমি একটা রোবট, আমাকে কেউ কন্ট্রোল করছে। যদি কোনো সাধারণ মানুষ আমাকে তখন দেখতো, তখন মনে হতো আমি যেভাবে হাঁটছি স্বাভাবিক না, এবং আমি একা একা হাঁটছি, আমার পাশে কেউ নেই। অদ্ভুত কাফেলা। কালেমার শব্দ পাচ্ছি। হাঁটার সময় আমি একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। এই কালেমার শাহাদাত পড়ছে, সেটা সাধারণভাবে পড়া না। এটা মনে হচ্ছিল কেউ কান্না করছে আর বিকট শব্দে কালেমা পড়ছে। চারিদিকে প্রতিধ্বনি হচ্ছিল। আমার বুক কাঁপছে। হঠাৎ কেউ একজন আমার সামনে এগিয়ে আসলো, আমার সামনে এসে দাঁড়ালো। অন্ধকার, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি কাপা গলায় বললাম, আমরা আসলে কোথায় যাচ্ছি? এই অন্ধকারের মধ্যে তার দৃষ্টিটা এতই তীক্ষ্ণ ছিল, মনে হচ্ছিল সে আমার দিকে তাকিয়ে খুব রাগান্বিত স্বরে বলল, আমার নাম সারাফিয়াল। নামটা কি শুনেছে নাকি কখনো? আমি বললাম, না, আমি এই ধরনের নাম কখনো শুনিনি। অদ্ভুত নাম। সে আবার বলল, এই নাম তোমাদের দুনিয়ার নাম না। আমার গাটা শিউরে উঠলো। মনে হলো যে দুনিয়া হয়ে আলাদা হয়ে গেছে। আমাদের একটা দুনিয়া, তাদের একটা দুনিয়া, সেটা তিনি বোঝাতে চাইলেন। সে বলেছে, আজকের এই দিনে তোমার আব্বা ইন্তেকাল করেছে। আমার বুকটা ধক করে উঠলো। সে বলল, আমি বুঝাতে চাইলাম মানে কি? সে বলল, তাদের যে ডেট, সেই ডেট অনুযায়ী আজকে আমার আব্বা ইন্তেকাল করেছে। সে আমাকে বলল, আমি তোমার আব্বার কাছে আসতাম, আমি তার অনেক বড় ভক্ত। ওই সময় আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, গলা শুকিয়ে যাচ্ছিল। তাকিয়েছিলাম শুধু তার দিকে। তাকিয়ে থাকা ছাড়া কোনো অপশনই ছিল না। আবার তাকিয়েছিলাম, সেটা যদি আপনাদেরকে বোঝাতে চাই, সেটা আমি বোঝাতে পারবো না। আমি অন্ধকারে তাকিয়ে আছি। কোথায় তাকিয়ে আছি আমি জানি না, কিন্তু আমি মনে হচ্ছিল আমি কোথাও তাকিয়ে আছি। বিশাল কবর। কাফেলাটা তখন একটা জায়গায় থামলো। সেই জায়গাটায় কবর করা হচ্ছে, এবং সেই কবরের আকার, যেই লাশ আছে সেই লাশের আকার থেকে বেশ বড়। এত বড় কবর আমি দেখিনি। কবরের ভেতরে সুগন্ধি ছড়িয়ে দেওয়া হচ্ছিল। মনে হচ্ছিল কেউ গোলাপ জল ছিটিয়ে ছিটিয়ে কবরের ভেতর থেকে গন্ধ বের করে, সুগন্ধি বের করে ট্রাই করছে। ছড়িয়েও যাচ্ছে গন্ধটা। অন্ধকার চারিপাশে, পুরা জায়গাটা আলোতে ভরা। কোনো বাতি নেই, তবুও আলো আছে। কি আশ্চর্য! আমার ভয়ে আমি দাঁড়িয়ে আছি, শরীর কাঁপছিল। এই অ্যাক্টিভিটিসগুলো আমি আসলে বোঝাতে পারবো না। আমাকে সারাফিয়াল বলল, তোমার আব্বা আমাকে খুব সম্মান করতেন। এই বলে সে খাটিয়ার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছিলাম না আসলে সে কি বোঝাতে চাইছে। এই বিশাল খাটিয়ার ভেতর কে আছে? আমি জিজ্ঞেস করলাম, কে এখানে? সে একটু হাসলো, বলল, সবকিছু বলতে হবে? তুমি দুর্বল,
তোমার বুক ধক ধক করছে। সে ধীরে ধীরে বলল, যাদের মন নরম তাদের কাছে পৌঁছানো কিন্তু সহজ। আমার হাতটা ঠান্ডা হয়ে গেল। দেখছি অন্ধকারের ভেতরে সেই বিশাল খাটিয়াটা খুব আলোকসজ্জার সাথে সাথেই ধীরে ধীরে নিচে নামানো হলো। আমার কাছে মনে হলো আমার চোখের ভেতরে একটা অদ্ভুত শক্তি দিয়ে দিয়েছেন তখন আল্লাহ। 4 জন খুব সহজেই সেটা কবরের ভেতরে রাখলো। আমি অবাক হয়ে দেখছি, এত বড় একটা জিনিস 4 জন মানুষ এত সহজে নামিয়ে ফেলল। অবয়ব তো মানুষেরই, অসম্ভব কিন্তু কিছু জায়গায় সম্ভব। গিলাফটা একটু নড়ল। আমি পেছনে সরে গেলাম। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ নড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ভেতরে কে? সারাফিয়েল আমার দিকে সরাসরি তাকালো, চোখ অদ্ভুত করে বলল, যাকে তোমরা ভয় পাও। আমার বুকের ভেতর তখন কি জানি হচ্ছে, আমি জানি না। মনে হচ্ছিল এখনই হার্টবিট অনেক বেড়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যে স্ট্রোক করব। অন্ধকার বাতাস তখন বইতে শুরু করলো। আমার কাছে মনে হলো আলোটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কান্নার শব্দ আমি খুব জোরে শুনতে পাচ্ছি। এও শুনতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ। মনে হচ্ছিল সেই শব্দ পুরো আকাশে ছড়িয়ে পড়ছে। কালেমার এত পাওয়ার, মনে হচ্ছিল আলোকিত হয়ে গেছে সবকিছু। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলছি। হঠাৎ আমার কানে একটা শব্দ আসলো, হুজাইফা। আমি চোখ খুললাম। খুব সুরেলা ভাবে আমার নামটাকে জানি ডাকলো। আমি দেখলাম আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। বৃষ্টি তখনও পড়ছে। আমি একা, চারিদিকে কেউ নাই, কোনো কাফেলা নাই, কোনো কবর নাই। আমি হাঁপাচ্ছি। এই রাস্তাটা আমি চিনি না। মনে হচ্ছিল সবকিছুই একটা স্বপ্ন। এই জিনিসটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। আমার হাতে সেই কাফেলার সুগন্ধ বা সুগন্ধি লেগেছিল। বাসায় ফিরবো, কিন্তু বাসা কোথায়? রাস্তা তো চিনছি না। মা সবাই নিশ্চয়ই অদ্ভুত অবস্থায় আছে। সবাই নিশ্চয়ই আমাকে খোঁজ করছে। আমি চেষ্টা করছি সারাটা রাত আমার বাসা খোঁজার, কিন্তু আমি বাসা খুঁজে পেলাম না। আমি কোথায় আছি আমি জানি না, কিন্তু আশেপাশে আমি যাই শুনছি, আমি যার সাথেই যাকেই দেখছি, আমার কাছে মনে হচ্ছে না এই ভঙ্গিগুলো আমার আশপাশের মানুষের কারণ। আমি খুব অবাক হয়ে যাচ্ছি সবকিছুতে। আমার ফোনের নেটওয়ার্ক কাজ করছে না। মোবাইল ফোন আমার যে পকেটে ছিল সেটাতে কোনো নেটওয়ার্ক নাই। আমি এমন একটা জায়গায় আছি, মনে হচ্ছে আমার নেটওয়ার্ক কেউ জ্যাম করে রেখেছে। পাচ্ছি না কোনোভাবে। আমি এই পাশ ওপাশ মোবাইল ফোন দিয়ে চেষ্টা করছি নেটওয়ার্ক কানেক্ট করার, কিন্তু কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। আমি যেই পাশ দিয়ে হাঁটছিলাম সেই পাশটা অনেকটা বিলের মতো একটি জায়গা। বিল বলতে জায়গাটা খালি, ডোবার মতো। বাম পাশে দোতলা দোতলা কয়েকটা ঘর বাড়ি আমি পার করছি। একটু সামনে যে একটা খাম্বা দেখলাম, যেটা ল্যাম্পপোস্ট তখনও জ্বলছে। হাতের ডান দিকেই মোড় নিতেই দেখলাম একটি হাসপাতাল। আমি যে জায়গায় আছি সেই জায়গাতে হাসপাতাল থাকবে জিনিসটা আমি চিন্তাও করতে পারিনি। হাসপাতালের নামটা হচ্ছে অ্যাপোলো হাসপাতাল। এখন অ্যাপোলো হাসপাতাল শুনে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে অ্যাপোলো হসপিটাল বাংলাদেশ না, এটা অ্যাপোলো স্পেশালাইজড হসপিটাল। আমি কাদাপাড়ায় আমার নিজেকে খুঁজে পেলাম। ফুলবাগান একটি এলাকা, কাদাপাড়া ফুলবাগান, কানকুর গাছি বলে, কলকাতাতে। আমি কিভাবে এখানে এসেছি আমি জানি না। কে আমাকে এখানে নিয়ে এসছে আমি জানি না। বাড়ি যাবার পরিকল্পনা করার জন্য এখন আমাকে ওয়েট করতে হবে সকাল পর্যন্ত। ভয় পাচ্ছিলাম না, কেন জানি মনে হচ্ছে না আমি বাড়ি যেতে পারবো। ভয় পাচ্ছি না, কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে ওই সময় বাংলাদেশে ফেরাটা আমার জন্য বেশ কঠিন ছিল। বাংলাদেশের সাথে সম্পর্ক তখন বাংলাদেশের এই কলকাতার খুব খারাপ, বাট আমি সামহাও সেখানে এসেই ফেসেছি। যাই হোক, বর্ডার দিয়ে ক্রস করে সংক্ষেপে শেষ করছি। বাড়িতে আসার পর জানতে পারলাম আমি প্রায় মাসখানেক বারিশার বাইরে ছিলাম।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো তলেই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আজিতমারি থানা। ঘটনাটি ঘটেছে আমাদের এলাকায়, আমার চাচাতো ভাইয়ের সঙ্গে। তার ছিল অনেক মাছের নেশা, মানে মাছ মারার নেশা। সে প্রতিনিয়ত, মানে প্রতিদিন সে মাছ মারতে যাইতো। আমাদের বাড়ির পাশে একটা বড় বিল আছে, সেই বিলে সে মাছ মারার জন্য প্রতিদিন সন্ধ্যার সময় করে সে যাইতো। তো সেই দিন রাতটা ছিল আমাবস্যার রাত বাজে প্রায় 12টার দিকে সে একাই, এমনিতে সে তার বন্ধুর সহ মাছ মারতে যায়, কিন্তু সেই দিন সে একাই মাছ মারতে গিয়েছিল আনুমানিক 12টার দিকে। তো মাছ মারতে মারতে কিছুটা সময় যখন সে মানে হঠাৎ করে দেখতে পেল, সে একটা মানে পানির মাঝখানে একটা বড় মাছ আর কি মানে ভেলকানি দিচ্ছে। সে তো মনে করছে যে কি খুশি, যে না জানি আজকে বোয়াল মাছ কি বা বড় শোল মাছ মনে হয়, এরকম করে তো পানি নড়ায়। সেজন্য ওই জায়গায় যে কোচাটা মানে একদম পাড়াতেছে একটা। দেওয়ার পর কোচাটা নড়ে নড়ে প্রায় বিলের একটু মাঝখানের দিকে নিয়ে গেছে। ও তো খুশি, মানে বড় মাছ আনছি, মাছ নিয়ে গেছে বিলের এদিকে। এখন সে মাছটাকে নিতে যাবে, এখন সে নেংটি খিচে পানিতে নেমে পড়লো। কোমর থেকে পানি পর্যন্ত কিছুটা যাওয়ার পর একটু হাত বাড়িয়ে, তার বুক পর্যন্ত ভরা পানি, একটু হাত বাড়িয়ে কোচার সেই ডাঁটাটা ধরে টান দেওয়া মাত্রই তার পায়ে কে জানি একটা এসে মানে এমনভাবে টান মারলো, সে একদম ওয়াথাও, মানে পানির যেখানে আর কি থাও পাচ্ছিল না, সে পানির মানে একদম পানিতে ডুবে যাচ্ছে। কে জানি পা টেনে ধরছে ওর, মানে ও তো একদম মানে কি করবে মানে বুঝতে পারতেছে না। তারপরও সে তার কোচা ছেড়ে দিচ্ছে না, বড় মাছ আটকেছে, কিন্তু কোচাটা একটু পর হালকা হয়ে গেল, কোচাতে কিছুই নাই। সে কিন্তু তার পা ছেড়ে দিচ্ছে না, সে অনেকটা শক্তি দিয়ে ঝটকাঝটকি করার পরও সে উঠতে পারতেছে না। সে তো বুঝতে পারছে যে অবশ্যই এখানে কোনো একটা খারাপ হয়তো আত্মা বা ভূত জাতীয় জিনিস তো পানিতে থাকে, আমি তো ভুল করে নেমে ফেলেছি। এখন ও মনে মনে ভাবতেছে যে উঠবে কীভাবে। সে একদম একটা ঝটকা মেরে লাফ দিয়ে কোনো রকম মানে উঠেছে, মানে সে কিনারায় আর কি উঠেছে। এখন কিনারায় উঠেছে, মনে করেন ওঠার পর সে মানে এতটা মানে ক্লান্ত হয়েছে যে ওইখান থেকে যে এখানে কোথাও যাবে সেই আটা পাচ্ছিল না। সে কোচা ব্যাগ ছেড়ে বাড়ির দিকে দৌড় দিয়ে রওনা দিল। তো এখন বাড়িতে যা সব ঘটনা খুলে বলল। তারপর তার বাবা তার সঙ্গে আসলো, আরও তার বন্ধুটা আসলো। তারা এসে দেখে যে এখানে কোচা ব্যাগ রেখেছে সেইখানে আছে। এরকম করে ওরা তিনজন বাড়ির দিকে মানে রওনা দিল। বাড়ির দিকে রওনা দেওয়ার কিছুটা পথ নাই, কিন্তু একটা বড় বাঁশের ঝাড় ছিল। ওই বাঁশের ঝাড়ে একটা বিড়াল টাইপের একটা বড় একটা কিছু মানে দেখতেছে, মানে বিড়াল টাইপ, মানে বড় একটা বিড়াল, এরকম একটা মানে গরু যেরকম বড়, মানে গরু এরকম টাইপের একটা বিড়াল দেখতেছে। তো তিনজনে তো হতভাগ্য, মানে আসলে তিনজনে এই বিড়াল টাইপের যে জিনিসটা দেখে তিনজনে তো মানে হতাশ। এখন তিনজনে একটু করে হলেও তিনজনে ভয় পাইছে মোটামুটি। ভয় পেয়ে মানে তিনজনের গা দিয়ে এতটা জ্বর করে পানি বাইরে হইতেছে, মানে তারা বুঝতে পারতেছে না যে কী করবে। পরে ওরা এক সাইডে চলে গেল, ওই সাইডে দেখতেছে, ওই সাইডে এরকম একটা বিড়াল। তো তৎক্ষণিক মানে তারপর বুদ্ধি করে ওরা ছোড়া ভোগাচ্ছে। মানে ওর বাবাও মানে একটু বয়স টাইপের লোক না, উনি তো কিছুই বোঝে না। ওরা দুই বন্ধু, তারপর ওর বাবা এটা দেখে অজ্ঞান হয়ে গেল এখানে। ওরা দুই বন্ধু মানে সাহস করে মানে আপনার ওই যেটাকে বলে যে হারিকেন একটা ওদের সঙ্গে ছিল, আর মানে টুস করে সেই হারিকেনটা জ্বালালো। হারিকেন জ্বালার পর সেই কালো আত্মা মানে বিড়ালের যে রূপে আসছে, ওই বিড়ালটা ওইখান থেকে উধাও হয়ে গেল। পরে ও দুই বন্ধু তার বাবাকে তুলে নিয়ে বাসায় রেখে এসলো। দুই বন্ধু এখন বলতেছে যে চল আজকে আমরা
নিয়ে যাবো, মশালে আগুন নিয়ে যাবো, দেখবো আজকে আমাদেরকে ভয় খায়। আমরা মাছ মারি এতদিন, আমাদেরকে তো কোনো ভয় খাওয়ার মতো এখনও কোনো জিন পেত এখনও সাহস পায় না, এর এত সাহস চল যাবে। ওরা দুই বন্ধু আবার সেই বাসায় ওনার বাবাকে রেখে সে মানে বাঁধঝাড়ে চলে আসলো। বাঁধঝাড়ে চলে এসে এবার আর একটা ভয়ানক ঘটনা হয়ে গেল। প্রথমে পানিতে নামলো, পানিতে ওকে কে জানি টেনে ধরলো, তারপর বিড়াল দেখলো, তারপর এবার আবার একটা বট গাছের নিচে সেই বড় একটা কালো মানে মুখ কালো, একদম চোখ কালো, সব চেহারা দাঁত টাত সব লাল রং, রক্তের মতো কালো, গছে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে অবয়বের মতো। সেই অবয়বটাকে দেখে ওরা কী করলো, ভয় না পেয়ে, মানে যে কিছুটা তো ভয় পেয়েছে, তারপর ওরা সাহস নিয়ে একদম ওই সেই মানে যে চুলগুলো দিয়ে আর কি নেমে দিয়েছে, ওই চুলগুলোতে আগুন লাগিয়ে দিল। তারপর ও সেই অবয়ব মেয়েটি তো বলতেছে, তোরা ভুল করলি, তোরা আমাকে বাঁচতে দিলি না, তোদেরকে আমি ছাড়বো না, আমি যদি বেঁচে থাকি তো তোদেরকে ছাড়বো না, এরকম করে বলে সেই মেয়ে অবয়বটি ওইখান থেকে চলে গেল। তারপর সেই বিড়ালটা যেখানে ছিল ওইখানে গেল, ওই বিড়ালটা ওইখানে যায়, বিড়ালটা পায় নাই। তারপর ওই যে পুকুরে গিয়েছিল, সেই পুকুরে তারা দুজন আবার যে ওইখানে বলতেছে যে আয়, কে জানি আমার পা টেনে ধরছিলি, তোর কত সাহস, এবার চলে আয় দেখি, এরকম করে যা বলতেছে। বলার পর তারপর ওইখানে আর কেউ আসে নাই, মানে কোনো আত্মা পেতে কোনো সাড়া দেয় নাই। তারপর ওরা দুই বন্ধু ওই আবার কোষা দিয়ে যে মাছ মারার জন্য এসে পুরো ওরা মাছ মারার জন্য নদীতে সাইডে মাছ মারার জন্য চলে গেছে। মাছ মারার আসার পর তারপর আর কোনো ঘটনা দেখতে পারেনি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।